আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামাল আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বিসিএস কেন্দ্রিক মেডিসিন ফ্রি ইনফেকশন মেডিসিন ফ্রি নিয়ে আমরা আলোচনা করব। এটা মূলত ক্লিনিক্যাল ক্লাস। আপনারা জানেন বিসিএস এর স্পেশাল বিসিএস এর 39তম স্পেশাল বিসিএস এর অংশ থেকে আমরা অভিজ্ঞতা লব্ধ থেকে আমরা জানি, আপনারা জানেন যে 100 নম্বর মেডিকেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে, 100 নম্বর থাকবে জেনারেল সায়েন্স থেকে। জেনারেল অংশ থেকে, সায়েন্স তো নয়, মেডিকেল সায়েন্সের 100 নম্বরের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে মেডিসিনের। আমরা 10টা ক্লাসের আয়োজন করেছি। 10টা ক্লাসে যথেষ্ট আপনাদের জন্য। এই 10টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম আপনাকে আপনার সামনে উপস্থাপন করা হবে। এত চমৎকার ওয়েতে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো একদম শেষ প্রান্তে। এই চমৎকার উপায়ের আজকের টপিকের নাম হচ্ছে এন্ডোক্রাইনোলজি। আজকের টপিকের একটা অংশ জুড়ে থাকবে জেরিয়াট্রিক্স, একটা অংশ জুড়ে থাকবে ভিটামিন এবং মিনারেল। তো এই যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করবো, এই অংশটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ। ভিটামিনস এন্ড মিনারেলস এগুলো আমাদের জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এন্ডোক্রাইনোলজির ক্লিনিক্যাল অংশটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আরেকটা হচ্ছে আপনার জেরিয়াট্রিক্স। একটা কথা আপনাদেরকে না বললেই নয়, এই টপিকগুলো গুরুত্বপূর্ণ হলে 39 বিসিএস থেকে এগুলো থেকে প্রশ্ন এসেছে মাত্র একটি করে। ভিটামিন মিনারেল থেকে একটি প্রশ্ন এসেছে, আমরা আপনাকে দেখাবো। তারপরে আপনার এন্ডোক্রাইনোলজি থেকে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা মূলত সাইকিয়াট্রি রিলেটেড। আর জেরিয়াট্রিক্স থেকে গতবার 39তম বিসিএস এ কোনো প্রশ্ন হয়নি। তবে এই তথ্যগুলো আমাদের জেনে রাখতে হবে। এই ব্যাকআপ না থাকলে বা পড়াশোনার এইটুকু না জানা থাকলে আপনার অস্থিরতা লাগবে। সেই অস্থিরতা যেন আপনাকে টাচ করতে না পারে, সেই জন্য আমাদের আয়োজন। আমি ডক্টর কামাল আছি আপনাদের সাথে, আপনাদের হয়ে, আপনাদের পক্ষের। এর আগে আপনাদের সাথে দেখা হয়েছিল লাইভ ক্লাসগুলোতে, লাইভ প্রোগ্রামগুলোতে বিসিএস এর কীভাবে আপনি পড়াশোনা করবেন এগুলো নিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি। আজকে দেখা হচ্ছে লাইভ ক্লাসে, যে ক্লাস আপনাকে বিসিএস পরীক্ষার দিন হেল্প করবে। বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে, পরীক্ষার সেই ঘামে ঝরা মুহূর্তগুলোতে আপনাকে দেবে পর্বত কঠিন প্রশান্তি এবং কনসেপশন। সেই জন্যে আমরা শুরু করছি আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিকের একদম প্রথম যে কথাটা, আমাদের আজকের মেডিসিন লেকচার 3 বলবো আমরা এটাকে। প্রথম কথাটা হচ্ছে, দেখেন আমরা আমাদের টপিকগুলো কি কি। এটা হচ্ছে নিউট্রিশন, মেটাবলিজম, এনভায়রনমেন্টাল ডিজিজ ইত্যাদি সম্পর্কিত কথাবার্তা বলবো। ভিটামিন মিনারেল নিয়ে কথা বলবো মূলত, এন্ডোক্রাইনোলজি, তারপরে মেটাবলিক ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলবো, এবং পরিশেষে আমরা কথা বলবো জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে। আমরা যাই আমাদের আলোচনার অংশে। এই এন্ডোক্রাইন, ডায়াবেটিস, নিউট্রিশনাল, জেরিয়াট্রিক্স অংশের প্রথমে নিউট্রিশনাল, মেটাবলিক এবং এনভায়রনমেন্টাল ডিজিজ, এই অংশটুকু মূলত আমরা ডেভিডসন বইটাকে আমরা প্রাধান্য দিয়েছি। ডেভিডসন সিলেবাস ঘেটে বিপিএসসি কর্তৃক প্রকাশিত। এর আগে পাবলিক সার্ভিস কমিশন থেকে যে 39তম বিসিএসকে কেন্দ্র করে যেই সিলেবাসটা প্রচলিত হয়েছিল, সেই সিলেবাসকে কেন্দ্র করে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আমরা সাজিয়েছি আজকের টপিক। এই দেখেন, প্রথমে আমরা বলেছি এনার্জি ইল্ডিং নিউট্রিয়েন্টস। এনার্জি ইল্ডিং মানে যেই নিউট্রিয়েন্টগুলো এনার্জি তৈরি করে তাকে বলে এনার্জি ইল্ডিং নিউট্রিয়েন্ট। আপনাদের জন্য আমাদের শীটও তৈরি করা আছে, জেনেসিসের শীট তৈরি করা আছে। এই শীটগুলো আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন সামান্য কিছুর বিনিময়ে। তো এই যে আমাদের আজকের এই অংশটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে, আমরা অনেকক্ষণ ব্যাপিয়া এই স্লাইডটা আমরা রাখবো, স্ক্রিনশট নিতে পারেন। অথবা যাদের কাছে ক্লিনিক্যাল ক্লাসের বা বিভিন্ন আপনার লেকচার শিট আছে, সেই লেকচার শিটের মধ্যে আপনারা গুছিয়ে রাখতে পারেন। বিসিএস লিখে রাখবেন সেই টপিকের উপরে। এটা আমাদের বায়োকেমিস্ট্রির শিটের মধ্যে আপনি পাবেন, এটা মেডিসিনের এফসিপিএস পার্ট 1 শিটের মধ্যে পাবেন, এটা আপনি পাবেন যারা রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছেন তাদের ফ্যাকাল্টি শিটের মধ্যে আপনি এই টপিকটুকু পাবেন। সুতরাং আপনার কাছে এই শিটের কন্টেন্ট আছে, ওগুলো অনেক বড় আকারে আছে। সেগুলো থেকে আমরা ঘেটে সিলেবাসকে অনুসরণ করে আমরা তৈরি করেছি আপনাদের জন্য শিট। তো আপনারা যে কোনোভাবে আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমরা যেটা বলছিলাম, এনার্জি ইল্ডিং নিউট্রিয়েন্ট। এনার্জি ইল্ডিং নিউট্রিয়েন্টকে আমরা 2 ভাগে ভাগ করেছি, অন দ্য বেসিস অফ ফাংশন আর অন দ্য বেসিস অফ ক্যালোরিজেনিসিটি। ফাংশনের উপর ভিত্তি করে এনার্জি ইল্ডিং ফুড, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। তারপরে বডি বিল্ডিং ফুড, প্রোটিন, তারপর ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, প্রোটেক্টিভ ফুড, প্রোটিন, ভিটামিন, মিনারেল, এভাবে ভাগ করা হয়েছে। ক্যালোরিজেনিসিটি, ক্যালোজেনিক ফুড হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। আর নন ক্যালোরিজেনিক ফুডের মধ্যে ভিটামিন, মিনারেল এবং ওয়াটার। আমাদের যেটা জানা লাগবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে এনার্জি ইল্ডিং ভিটামিনগুলো কী কী আছে, কী কী ভিটামিন এনার্জি ইল্ডিং প্রক্রিয়ার সাথে জড়িত, কী কী ভিটামিন এনার্জি ইল্ডিং প্রক্রিয়ার সাথে জড়িত। ইনফিনিটি স্টার এনার্জি ইল্ডিং প্রক্রিয়ার সাথে জড়িত কী কী ভিটামিন দেখেন আমরা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ভিটামিন B1,
B2, B3, B5, B6 এবং B7, মানে B1 থেকে B7 পর্যন্ত মাঝখানে B4 ভিটামিনটা নাই, এটা এমনিতেই নাই। B1 থেকে B7 পর্যন্ত এই প্রক্রিয়াগুলো হচ্ছে এনার্জি ইল্ডিং ভিটামিন। তো আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই তিনটা কথা বললাম, কোনটাকে ভাঙলে কতটুকু এনার্জি তৈরি হয় এটা আমাদের জানা প্রয়োজন। কোনটাকে ভাঙলে কতটুকু এনার্জি তৈরি হবে? দেখেন, 1 গ্রাম কার্বোহাইড্রেটকে ভাঙলে 4.1 কিলোক্যালোরি, হিসাবের সুবিধার জন্য এটা ধরা হয় 4 কিলোক্যালোরি। 1 গ্রাম প্রোটিনকে ভাঙলেও 4.1 কিলোক্যালোরি, আমরা হিসাবের সুবিধার জন্য একে ধরি 4 কিলোক্যালোরি। 1 গ্রাম ফ্যাটকে ভাঙলে 9.32 কিলোক্যালোরি, আমরা এটাকে হিসাবের সুবিধার জন্য 9 ধরে থাকি। আমরা একটা জিনিস জানি, খাদ্যবস্তুকে কয়টা ভাগে ভাগ করা, তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। কার্বোহাইড্রেট 1 গ্রাম থেকে কতটুকু আসতেছে? 4 কিলোক্যালোরি। প্রোটিন 1 গ্রাম থেকে আসতেছে 4 কিলোক্যালোরি। ফ্যাট 1 গ্রাম থেকে 9 কিলোক্যালোরি। এই ফ্যাটকে বলা হয় এনার্জির আধার। ফ্যাটকে কি বলা হয়? এনার্জির আধার বলা হয় ফ্যাটকে। সুতরাং আমরা আসি আমাদের পরবর্তী টপিক, এই খাবার দাবারকে কয় ভাগে ভাগ করা হয়? খাবার দাবারকে 7টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? খাবার দাবারকে 7টি ভাগে ভাগ করা হয়। 7টি: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, ওয়াটার এবং ডায়েটারি ফাইবার। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, ওয়াটার এবং ডায়েটারি ফাইবার। এই 7 ভাগে ভাগ করা হয় খাদ্যবস্তুকে। এখন আমরা যাব এই 7 ভাগে ভাগ করা খাদ্যবস্তুর মধ্যে প্রোটিন রিলেটেড কিছু ডিসঅর্ডার সম্পর্কে। সিলেবাসের মধ্যে আপনাদের আছে প্রোটিন রিলেটেড ডিসঅর্ডার। প্রোটিন রিলেটেড ডিসঅর্ডারগুলো আমরা জানি অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমাদের পড়া লাগে মাত্র 2টো। কয়টা? মাত্র 2টো। একটা হচ্ছে কোয়াশিয়রকর, আর একটা হচ্ছে মেরাসমাস। কোয়াশিয়রকর নামটা অনেক বড়, এই জন্য এটা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে হয়। আর মেরাসমাস ক্যালোরিজেনিক ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে হয়, ক্যালোরি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারে হয়। যেহেতু কোয়াশিয়রকরের মাঝে প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, প্রোটিন ডেফিসিয়েন্সি হইলে কোয়াশিয়রকরের মধ্যে আপনার প্রোটিনের অভাবে শরীর ইডেমা হয়ে যাবে। ব্লাডের মধ্যে পানিকে ধরে রাখে কে? প্রোটিন বা অ্যালবুমিন। এটার অভাব হইলে পানি তো আর ব্লাড ভেসেলে থাকবে না, সেই পানিটা টিস্যু স্পেসে চলে যাবে এবং পেশেন্টের বডিতে ইডেমা ডেভেলপ করবে। আর মেরাসমাস যেহেতু এনার্জি ডেফিসিয়েন্সিতে হয়, এই জন্য মেরাসমাসের পেশেন্টগুলো হবে মেরে একদম শুকনা কটকটে। তাহলে মেরাসমাস কোয়াশিয়রকর। মেরাসমাস হলে সে রোগীর এনার্জি কম থাকবে শরীরের মধ্যে এবং সে অনেক শুকনা থাকবে। আর কোয়াশিয়রকর হলে সে ইডেমাটাস থাকবে, সোলেন থাকবে, অনেক মোটাসোটা থাকবে, দেখতে মনে হবে অনেক মোটাসোটা। তো কোয়াশিয়রকর আর একটা হচ্ছে মেরাসমাস, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, ছোট একটা পার্থক্য। একবার দেখলেই চলবে, আর কখনো ভুল হবে না। তো আমরা যদি যাই কমপ্লিকেশনস অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যদি হয়, প্রোটিনের অভাবে বডির মধ্যে ইমিউনোগ্লোবিন তৈরি হবে না, ফলে পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন হবে। কি কি? অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হতে পারে, তার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, টিবি হতে পারে, ইউটিআই হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া আর হাইপোথার্মিয়া হতে পারে। বডিতে প্রোটিন নাই, এনার্জি নাই, এই অসুখগুলো তার বেশি হতে পারে। তো এই কমপ্লিকেশনস অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন 3টা স্টার। এই কমপ্লিকেশনস অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হচ্ছে 3টি স্টার। ঠিক আছে, আপনি চলে আসেন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। আবিদ হোসেন মোল্লা স্যারের বই থেকে আমরা তথ্যটা নিয়েছি এবং ডেভিডসনের এই তথ্যটা আছে কিভাবে আমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে পারি। গ্রোথ মনিটরিং করতে পারি, 5 বছর পর 7 বছর পর তার কতটুকু গ্রোথ হওয়া উচিত সেটুকু যদি না হয় তাহলে খুঁজতে হবে কারণটা কি। গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন করলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ব্রেস্ট ফিডিং এমন একটা ব্যাপার, প্রথম 6 মাস, বাচ্চা জন্মের পরে প্রথম 6 মাসে কত ধরনের কত স্টাইলের যে মানুষের মানে অজুহাত আছে, তার এটা হবে, তার শরীর ভেঙে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে, এইসব কিছু মানে ব্যাপারগুলো মানুষের মাঝে কাজ করে। অথচ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে যা বোঝায়, প্রথম 6 মাস বাচ্চা সিঙ্গেল 1 ফোঁটা পানিও খাবে না। প্রথম 6 মাস বাচ্চা সিঙ্গেল 1 ফোঁটা পানিও খাবে না। বুঝতে পারছেন? সেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করানো হয় না। ইমিউনাইজেশন ঠিকমতো করাইতে হবে, ফিমেল এডুকেশন বাড়াইতে হবে মেয়েদেরকে।
মাকারুর মা যারা আছে, মাকারুর মা, এই মাকারুর মায়ের হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই মাকারুর মা বলে আমরা মনে হয় বাচ্চা কাচ্চা পালছি না, মানে তারা মনে হয় বাচ্চা কাচ্চা পালে নাই। মুরব্বী যারা আছে তারা বলবে আমরা মনে হয় বাচ্চা কাচ্চা পালছি না, এটা একটা প্রবলেম। তারপরে ফ্যামিলি স্পেসিং, দুইটা বাচ্চার মাঝখানে একটা টাইম দিতে হবে, তাহলে আগের বাচ্চাটা এবং পরের বাচ্চা দুটোই ভালো করে পুষ্টি পেতে পারে। ফুড সাপ্লিমেন্টেশন, পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহ করা। তো আমরা যাই আমাদের পরের কথায়, যে ওবেসিটি নিয়ে কথাবার্তা। ওবেসিটি একটা আপেক্ষিক ব্যাপার, বই পুস্তকের একটা কথাবার্তা আছে ওবেসিটি, কে ওবেস না, এটা আসলে আমরা আমাদের বই পুস্তক ঠিক করে দিয়েছে। বিএমআই দেখে আমরা ক্লাসিফিকেশন করি, বিএমআইতে যাদের 30 থেকে বা তার বেশি হয় তার নাম হচ্ছে ওবেসিটি। এই ওবেসিটি রিলেটেড কিছু ডিসঅর্ডার আছে। অনেকেই মনে করে, যেমন আমি মনে করি যে আমি স্লিম বাকিরা আন্ডারওয়েট। তো এই ওবেসিটি, এই ব্যাপারটা যিনি ওবেস তিনি মানতে চান না। ওবেসিটি হচ্ছে আপনার মেটাবলিক সিন্ড্রোমের একটা পার্ট। তো ওবেসিটি রিলেটেড কিছু ডিসঅর্ডার আছে। ওবেসিটির কজ ইনক্রিজিং এনার্জি ইনটেক। দেখেন যদি বেশি বেশি খায় আর কি, মূলত ওবেসিটির 1 নম্বর কজ ইনক্রিজিং ইনটেক। মানে সে যাই বলুক না কেন সে খেয়েছে বেশি। কেউ বলে আমি তো কিছু খাই না এমনি মোটা হই, আসলে কথাটা ভুল। কিছু না খাইলে আসলে মোটা হয় না, এটা কথা বলার কোনো অপেক্ষাই রাখে না। তবে প্রেডার-উইলি সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে যেখানে মানুষের স্বাস্থ্য বেশি হয়। এটা আপনার এটা প্রেডার-উইলি সিনড্রোম তো জেনেটিক ডিসঅর্ডার, কিন্তু এছাড়া মানুষকে দেখলে বোঝা যায় সে প্রচুর খায়, খেয়ে খেয়ে মোটা হয়েছে, এখন কমাইতে পারতেছে না। স্বাস্থ্য কমানো যে কি পরিমাণ কঠিন একটা কাজ, এটা কতবার কমাতে চেয়ে যে পারিনি সেটা আমি জানি। তো এখন আসেন ডিক্রিজিং এনার্জি এক্সপেন্ডিচার। অনেক বেশি পরিমাণে আপনি মোটা হয়ে গেছেন, এখন আপনি এনার্জি এক্সপেন্ডিচার করতে পারছেন না, আপনি ক্ষয় করতে পারছেন না। যেমন ইনক্রিজ কার ওনারশিপ যদি বেশি হয়, গাড়ি যদি বেশি থাকে, আপনি গাড়িতে চলাফেরা করলে আপনার তো এনার্জি খরচ করার কোনো জায়গা নেই। তারপরে ডিক্রিজ ওয়াকিং টু স্কুল, আপনি স্কুলে সব জায়গায় আপনি হেঁটে হেঁটে যান না, যান কি রিক্সায় করে, গাড়িতে করে। ইনক্রিজ অটোমেশন, ডিক্রিজ ম্যানুয়াল লেবার, মানে অটোমেটিক কাজগুলো বেশি বেশি করেন কিন্তু ম্যানুয়াল লেবার করার হার আপনার কম, হাতে কাজ করার আপনি কায়িক শ্রম করতে চান না। তারপরে ডিক্রিজ স্পোর্টস ইন স্কুল, স্কুলে খেলাধুলা, আপনি খেলাধুলা তো করেনই না, খেলাধুলা দেখেনও না ঠিক মতো। দেখলে না হয় একটু হই হুল্লোড় করবেন, করবেন, দেখেন না, কারণ আপনার পড়াশোনা আছে, পরীক্ষা আছে। মেডিকেল কলেজে কি আছে? আইটেম পরীক্ষা। আমার একটা ফ্রেন্ড আছে, এটাকে বলতো আইটেম পরীক্ষা, হাসতে হাসতে মরে যেতাম, আইটেম আমার পরীক্ষা। যাই হোক, তারপর ইনক্রিজ টাইম স্পেন্ড অন কম্পিউটার গেমস অ্যান্ড ওয়াচিং টিভি। বিশেষ করে চিকিৎসক পিতামাতার সন্তানদের এটা খুব বেশি পরিমাণে, সন্তানকে ব্যস্ত রাখার জন্য ভিডিও গেমস কিনে দিচ্ছেন, বিভিন্ন মানে মুভি বা বিভিন্ন থ্রিলার কিনে দিচ্ছেন, সে বাসায় বসে বসে সে এটা দেখছে, অথচ তার সময় কাটছে এটা দেখে দেখে। সে কায়িক পরিশ্রম না করায় তার শরীরে আপনার এনার্জি জমে জমে সে একদম চমৎকার স্বাস্থ্যের হয়ে যাচ্ছে, একটা দরজা দেশে বেরোতে পারছে না। তারপরে ইনক্রিজ সেন্ট্রাল হিটিং যদি তার বেড়ে যায় তাহলে তার শরীরের মধ্যে এনার্জি জমে যাবে কোনো কোনো জায়গায়। তারপরে পটেনশিয়াল রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন। রিভার্সিবল কজ অফ ওয়েট গেইন, এটা আমরা একটা 3টা স্টার দিব। ওয়েট গেইনের রিভার্সিবল কজগুলো দেখেন, এন্ডোক্রাইন ফ্যাক্টর আছে কিছু কিছু। এন্ডোক্রাইন ফ্যাক্টরের মধ্যে আছে হাইপোথাইরয়েডিজম, আপনারা জানেন স্বাস্থ্যবান থাকবে, হাইপোথ্যালামিক টিউমার আর ইনজুরি, কুশিং সিনড্রোম, ইনসুলিনোমা। তারপরে দেখেন ড্রাগ ট্রিটমেন্ট, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাওয়াইলে, বিশেষ করে আপনার ওলানজাপিন, ক্লোজাপিন, কুইটিয়াপিন, এগুলো হচ্ছে এটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। যে কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাইলে ওবেসিটি হয়, তার ফুড ইনটেক বেড়ে যায় এবং ওবেসিটি ডেভেলপ করে এবং ওয়েট গেইন হয়। তারপরে দেখেন পিজোটিফেন, কর্টিকোস্টেরয়েড তো সবসময় ওয়েট গেইন করায়, সোডিয়াম ভ্যালপ্রেট, বিটা ব্লকার, সালফানোলিডের মধ্যে থায়াজোলিডিনিডিয়ন, ইনসুলিন, এগুলো সবগুলাই ওয়েট গেইন করাতে সাহায্য করে। আমরা যাই পরবর্তী কথা, কোয়ান্টিফাইং ওবেসিটি রিস্ক ফ্যাক্টর। যাদের 30 বা তার বেশি থাকবে তাকে ওবেস বলা হয়। 30-এর মধ্যে যাদের 30 থেকে 34.9 থাকে তার বলে ক্লাস 1 ওবেস। 35 থেকে 39.9 পর্যন্ত তার নাম হচ্ছে ক্লাস 2 বা সিভিয়ার ওবেস। মোর দেন 40 তার নাম হচ্ছে ভেরি সিভিয়ার ওবেস। তো এই যে 30-এর বেশি বিএমআই থাকাটাই হচ্ছে সবচেয়ে কষ্টের কারণ, এটাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়েট গেইন ইজ দ্য মাদার অফ অল ডিজিজেস। এরপরে আসি আমরা কমপ্লিকেশন বা রিস্ক ফ্যাক্টর অফ ওবেসিটি। দেখেন কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, গলস্টোন, হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, ব্রেস্ট, ইউটেরাস, ওভারি,
কোলন, গলব্লাডার এগুলোতে ডেভেলপ করতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে। এটার নাম হচ্ছে ওবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, হাইপারলিপিডেমিয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইউরিনারি ইনকন্টিনেন্স, অস্টিওআর্থ্রাইটিস, ভেরিকোজ ভেন, এগুলা ওবেসিটির সাথে যুক্ত শব্দ। তো এগুলা আপনারা একটা স্টার দিবেন, এটা জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু দেখতে হবে একবার করে কমপ্লিকেশন বা রিস্ক ফ্যাক্টর অফ ওবেসিটি। তো আমরা আসি পরবর্তীতে, যেই প্রশ্নটা না পড়লেই নয়, ভিটামিনের অভাবে কী কী ডিজিজ হয়। এই প্রশ্নটা, এই তথ্যটা, এই টপিকটুকু না পড়লেই নয়, ইনফিনিটি স্টার। যদি ভিটামিন এবং মিনারেলের মধ্যে একটা টপিক পড়তে হয়, একটা জিনিস জানতে হয়, আরেকবার রিভিশন দিতে হয়, আপনি পড়তে হবে ভিটামিন ডেফিসিয়েন্সি এবং তাদের এক্সেসে কী কী ডিজিজ হয়। ভিটামিন এর অভাবে কি হবে? নাইট ব্লাইন্ডনেস অথবা জেরোপথ্যালমিয়া হতে পারে ভিটামিন এর অভাবে। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস অথবা জেরোপথ্যালমিয়া হতে পারে। ভিটামিন ডি ভাগ করেছি ভিটামিন এ, ডি, ই, কে, হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর ভিটামিন বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। এ, ডি, ই, কে, ডি ক্যালসিফেরল, ডি হচ্ছে ক্যালসিফেরল। এর অভাবে কী হবে? রিকেটস আর অস্টিওমেলাসিয়া। রিকেটস আর অস্টিওমেলাসিয়া কোনটা, নামটা বানানে বড় কোনটা? অস্টিওমেলাসিয়া। এখানে অস্টিওমেলাসিয়া বুড়াদের হয়, আর রিকেটস বানানটা ছোট, তাই ছোটদের হয়, বাচ্চাদের হয়। তো রিকেটস এবং অস্টিওমেলাসিয়া। ভিটামিন ইর অভাবে কী হবে? আপনার নিউরোলজিক্যাল ডিসফাংশন ডেভেলপ করতে পারে ভিটামিন ইর অভাবে। ভিটামিন কে এর অভাবে ব্লাড ক্লটিং সমস্যা হবে, 2, 7, 9, 10, ফ্যাক্টর 2, 7, 9, 10। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কারা? ফ্যাক্টর 2, 7, 9, 10। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। ফ্যাক্টর 2, 7, 9, 10। ফ্যাক্টর 2, 7, 9, 10 ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। তারপরে আসেন থায়ামিন, ভিটামিন B1। থায়ামিন হবে কি হবে? পেরিফেরাল নিউরোপ্যাথি হবে। আমরা বলি ভার্নিক কর্সাকফ সাইকোসিস, ভার্নিক কর্সাকফ সাইকোসিস। ভিটামিন কে ভার্নিক কর্সাকফ সাইকোসিস। এর মধ্যে কোনটা রিভার্সিবল, কোনটা ইরিভার্সিবল? ভার্নিক এবং কর্সাকফ সাইকোসিসের মধ্যে কর্সাকফ সাইকোসিসটা হচ্ছে রিভার্সিবল, আর ভার্নিক্স এনকেফালোপ্যাথিটা হচ্ছে ইরিভার্সিবল। ঠিক আছে। B2 রিবোফ্লাভিনের অভাবে যে মুখে ঠোঁটে ঘা হয়, নিয়াসিনের অভাবে পেলেগ্রা হয়। পেলেগ্রা কি? আপনার ডার্মাটাইটিস। তারপরে 3D, পেলেগ্রার জন্য 3D আমরা পরে আসতেছি। এরপরে আসেন, পরের কথা হচ্ছে ভিটামিন B6 এর অভাবে কী হবে? B6 এর অভাবে আপনার কনভালশন হতে পারে, অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম ডিসঅর্ডার হতে পারে। আমরা ভিটামিন B6 এর অভাবে পেশেন্টের আপনার সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড হতে পারে। তারপরে দেখেন ফলিক অ্যাসিডের অভাবে কী হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। B7 ফলিক অ্যাসিডের অভাবে আপনার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন B12 কোবালামিনের অভাবে কী হতে পারে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। তারপরে বায়োটিনের অভাবে কী হয়? ইম্পেয়ার্ড ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম, ডার্মাটাইটিস হতে পারে। তো সি অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়, সিকে তার হবে কি? স্কারবি হতে পারে। তো এই ছকটা, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি থেকে ভিটামিন সি, B1, B2, B3, B5, B6, B7, B12 আর ভিটামিন সির অভাবে কী কী অসুখ হয়। মূলত অভাবে কী কী অসুখ হয় এটা জানাটা ইম্পর্টেন্ট। এর ইয়েতে আপনার বেশি হলে কী হবে আমাদের জানার প্রয়োজন নাই। তো আসি আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কী কী আছে? ভিটামিন এ, সি, ই। ভিটামিন এ, সি এবং ই তিনটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। ভিটামিন এর নাম হচ্ছে ক্যারোটিন, ভিটামিন সির নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ইর নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ইর নাম কি? টোকোফেরল। এখন আসেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। আমরা বলেছি ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10। ভিটামিন 2 এর নাম কি আমাকে জানতে হবে। প্রথম 7 এর নাম স্টেবল ফ্যাক্টর, 9 এর নাম ক্রিসমাস ফ্যাক্টর, আর 10 এর নাম হচ্ছে স্টুয়ার্ট প্রয়ার ফ্যাক্টর। ভিটামিন এই ফ্যাক্টরগুলো সবগুলা কোথায় তৈরি হয়? সবগুলা ভিটামিন ক্লটিং ফ্যাক্টরগুলো কোথায় তৈরি হয়? সবগুলো তৈরি হয় লিভারের মধ্যে। ভিটামিন কে ডিপেন্ডেন্ট বলুক আর নন কে ডিপেন্ডেন্ট ভিটামিনগুলো বলুক, সবগুলো তৈরি হয় কোথায় বলেন? লিভারের মধ্যে সবগুলো তৈরি হয়। তো আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী তথ্য। ভিটামিন ডি এর অভাবে কী কী অসুখ হয়? ভিটামিন ডি এর অভাবে যা যা হয় এর মধ্যে আমরা মনে রাখবো। ভিটামিন ডি কী করে? ভিটামিন ডি আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেল বাড়ায়, তাহলে তার অভাবে ক্যালসিয়াম কমে যাবে। দেখেন ভিটামিন ডির অভাবে ক্যালসিয়াম কমে যায়, ভিটামিন ডির অভাবে বোনস মিনারেলাইজেশনের সমস্যা হয়। কিন্তু ভিটামিন ডি বেশি হয়ে গেলে কী কী অসুখ হয়?
বেশি হয়ে গেলে লস অফ অ্যাপেটাইট। হাইপারক্যালসিমিয়ার যে ফিচারগুলো আছে, ভিটামিন ডির পরিমাণ যদি বেড়ে যায় বডিতে, তাহলে হাইপারক্যালসিমিয়ার যে ফিচারগুলো আছে সেগুলো ডেভেলপ করবে। হাইপারক্যালসিমিয়া থেকে নৌশিয়া হবে, থার্স্ট হবে, তার সিএনএস ডিপ্রেশন হবে, এবং হাইপারক্যালসিমিয়া থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটিস হতে পারে, তার ক্যালসিফিকেশন ইন সফট টিস্যু, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন তার হতে পারে। তো এই নামগুলো দেওয়া আছে, আপনি জাস্ট একবার খেয়াল রাখবেন, একটা স্টার, সিঙ্গেল স্টার দিলেই চলবে। ফিচার্স অফ রিকেটস, রিকেটসের কী কী ফিচার আছে? রিকেটসের ফিচারটা যেহেতু বোন মিনারেলাইজেশনের সমস্যা বাচ্চাদের, সেহেতু এই রিকেটসের ফিচারগুলো আপনার জানাটা উচিত, কারণ এটা আপনার পরীক্ষার জন্য থাকতে পারে, কারণ এই কাজগুলো আপনি পেরিফেরিতে গিয়ে করবেন। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হতে পারে বাচ্চাদের, এগুলো পেরিফেরিতে গিয়ে আপনার দেখা লাগতে পারে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন নিয়ে আপনার পেরিফেরিতে কাজ করা লাগতে পারে, হেলথ কমপ্লেক্সের আন্ডারে আপনাকে হয়তো কাজ করা লাগতে পারে। দেখেন, বো লেগস, লক নি, বোয়িং অফ লেগ, মানে পাটা বাঁকা হয়ে যাবে, এমনভাবে বাঁকা হবে আপনার পাটা একদম ধনুকের মতো বাঁকা হয়ে যাবে, বলে বোয়িং অফ লেগস। লক নি, এনলার্জমেন্ট অফ দ্য এন্ডস অফ বোনস, বোনসের এন্ডসগুলো এনলার্জমেন্ট হয়ে যাবে, বোনসটা অনেক নরম হয়ে যাবে। মিনারেলাইজেশনের সমস্যা, ঠিকমতো মানে বোনসটা একদম সফট নরম, মানে মনে হবে এই বুঝি ভেঙে পড়লো। দ্য টিথ অফ এন ইরাপ্ট লেট, দাঁত তৈরি হবে না ঠিকমতো, বলবে যে 6 বছর 7 বছর লেগে যাচ্ছে দাঁত হচ্ছে না, সেটাকে বলবে, কেউ কেউ বলবে যে শিলা দাঁত, মানে অনেক শক্তিশালী দাঁত, আসলে সেটা সঠিক নয়। দাঁত সঠিক সময় তৈরি হওয়াটাই হচ্ছে সঠিক। দেয়ার ইজ দ্য বোন বিকাম সফট অ্যান্ড প্লায়েবল, বুঝতে পারছেন। ডিফেক্টিভ ওসিফিকেশন হবে, চাইল্ড ইজ রেস্টলেস থাকবে, বাচ্চারা অনেক রেস্টলেস থাকবে, অস্থির থাকবে। ফ্রেটফুল অ্যান্ড পেল উইথ ফ্লেভি অ্যান্ড টোনলেস মাসেল, মাসেলগুলাকে হাত দিলে মনে হবে একদম নরম তুলতুলে, ঠিক আছে। তুলতুলে বাচ্চা আছে, তুলতুলে বাচ্চা, কিন্তু তার মানে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে বাচ্চাকে স্পর্শ করে দেখা যাবে। এখন যারা যারা মা আছেন, এই সামনে বসে আছেন, টিভির সামনে বসে আছেন বা মোবাইলের সামনে, তারা হয়তো তার বাচ্চার গায়ে হাত দিয়ে বলছে আমার বাচ্চার গায়ে তুলতুলে, তার কি ভিটামিন ডি এর অভাব? আসলে তা নয়। ভিটামিন ডি এর অভাব আপনার কাছে মনে হলে আপনি রোদে বসে থাকবেন, সকালবেলা এক টুকরো মৃদু রোদের সামনে আপনি বসে থাকবেন, রোদের একটু নিবেন, 15 থেকে 20 মিনিটের বেশি দরকার নেই, ভয়ের কিছু নাই। ডিস্টেন্ডেড অ্যাবডোমেন এজ এ রেজাল্ট অফ উইক অ্যাবডোমিনাল মাসেল উইক থাকে, ফ্ল্যাবি থাকে মাসেল। তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আপসেট উইথ ডায়রিয়া থাকতে পারে। চাইল্ড ইজ প্রন টু রেসপিরেটরি ইনফেকশন, বেশি কারণ কি ইমিউনিটি দুর্বল থাকে। এই যে আমরা করোনা ইস্যুতে মানুষকে ভিটামিন ডি খাওয়াচ্ছি না, কেন খাওয়াচ্ছি বলেন তো? ইমিউনিটিকে বুস্ট করার জন্য, টার্মটা হচ্ছে টু বুস্ট দ্য ইমিউনিটি। সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই। আপনি এবং আপনার বাচ্চা দুজনে মিলে সকালের যে মিষ্টি রোদটুকু আছে, আপনি যদি ঘুমায় কাটায় দেন, সারা রাত বাচ্চা নিয়ে শুয়ে থাকলে তো আসলে ঘুম ভালো হয় না। তো বাচ্চার মায়েরা হচ্ছে পৃথিবীর সেরা একটা স্ট্রাগলার, সেরা সংগ্রামী ব্যক্তি, আপনাকে আমার সেলুট। তো আমরা যাই পরের কথায়, পরের টপিকে, ওকুলার ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে ওকুলার ম্যানিফেস্টেশনের স্টেপগুলা, যে নাইট ব্লাইন্ডনেস যে তৈরি হয়, নাইট ব্লাইন্ডনেসের স্টেপগুলা দেখেন। নাইট ব্লাইন্ডনেস স্টেপ 1, কনজাংটিভাল জেরোসিস, পরে কনজাংটিভা শুকায় যাবে, বিটর স্পট, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসার, কর্নিয়াল স্কার, এবং পরিশেষে জেরোপথ্যালমিক ফান্ডাসটা শুকায় যাবে। তো এগুলো হচ্ছে আপনার ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে স্টেপস অফ আপনার ডিজিজ কী কী আস্তে আস্তে তৈরি হয়। সবার আগে রাত্রেবেলা দেখতে তার অসুবিধা হবে, তারপরে কনজাংটিভা শুকায় যাবে, ড্যাশ 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 ড্যাশ। টক্সিক এফেক্টস অফ ভিটামিন এ, ভিটামিন এর কারণে কী কী হতে পারে? ভিটামিন এ টক্সিক ইফেক্টে বলা হয় হাইপারভিটামিনোসিস, হাইপারভিটামিনোসিস এ। এটা মনে রাখা, আমাদের মনে রাখতে হবে, 3টা স্টার দেন। ভিটামিন এর অভাবে কী কী হয়? ভিটামিন এর অভাবে রাত কানা হয়, আমরা বলি নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন এর আধিক্যে কী কী হয়? মনে রাখবো, চেস্ট, CHST, চেস্ট। ভিটামিন এ বেশি হলে CHST, সি মানে CNS সিনড্রোম, CNS ফিচার। কি হবে CNS ফিচার? হেডেক, দেখেন, হেডেক, অ্যাটাক্সিয়া, অ্যানোরেক্সিয়া, ইনক্রিজ CSF প্রেশার। হেডেক, অ্যাটাক্সিয়া, অ্যানোরেক্সিয়া, ইনক্রিজ CSF প্রেশার। হাইপারভিটামিনোসিস এ, ভিটামিন এর পরিমাণ বেড়ে যায়, হেডেক, অ্যাটাক্সিয়া, অ্যানোরেক্সিয়া, ইনক্রিজ CNS প্রেশার। আর কি হবে? সি থেকে আরেকটা হচ্ছে ক্যালসিফিকেশন।
সিতে হবে ক্যালসিফিকেশন অফ সফট টিস্যু, ক্যালসিফিকেশন অফ সফট টিস্যু। তাহলে ভিটামিন এ বেশি হইলে ভিটামিন এ যদি বেশি হয় তার নাম কি? হাইপার ভিটামিনোসিস এ, হাইপার ভিটামিনোসিস এ। এখন এইচ, এইচ তিনটা, এইচ মনে রাখবো আমরা তিনটা। একটা হচ্ছে হেপাটোমেগালি, হেপাটোমেগালি একটা, হেপাটোমেগালি, তারপরে হাইপারলিপিডেমিয়া, হাইপারক্যালসিমিয়া। হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, হাইপারক্যালসিমিয়া। হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, হাইপারক্যালসিমিয়া। হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, হাইপারক্যালসিমিয়া। এসটা দেখেন কি? এসটা হলো স্কিন ড্রাইনেস হবে, স্কিনটা হবে ড্রাই, স্কিনটা হবে ড্রাই। স্কিনটা কি হবে? ড্রাই। স্কিনটা কি হবে? ড্রাই। ডিসকোমোশন এবং অ্যালোপেশিয়া, ড্রাই হবে, শুকায় যাবে, শুকায় গিয়ে সেখান থেকে চামড়া আপনার স্কেলিলেশনের মতো হবে, চামড়াটা মানে মনে হবে যে এখানে আইস আকার কিছু আছে এবং সেখানে চামড়া ওইখান থেকে সরে যেতে পারে, খসে যেতে পারে। স্কিনটা হবে ড্রাই, স্কোয়ামেশন, ড্রাই, ডিসকোমেশন। ডিসকোমেশন অ্যালোপেশিয়া, ড্রাই, ডিসকোমেশন এবং অ্যালোপেশিয়া। স্কিনটা হবে ড্রাই, ডিসকোমেশন এবং অ্যালোপেশিয়া। আর টি মানে থিকেনিং অফ লং বোন, থিকেনিং অফ লং বোন, থিক লং বোন। তাহলে আমরা আবার যদি একটু প্র্যাকটিস করি, আবার যদি ভিটামিন এ এর আধিক্যের কারণে কি হয়? ভিটামিন এ বেশি হয়ে গেলে চেস্ট হয়, চেস্ট। সি মানে তিনটা জিনিস। সি মানে কি বলবো? সিএনএস ফিচার হবে, আর হবে তার কিছু ক্যালসিফিকেশন। সিএনএস ফিচার হেডেক, রেজড আইসিপি, তারপর অ্যাটাক্সিয়া, অ্যানোরেক্সিয়া হতে পারে, আর ক্যালসিফিকেশন অফ সফট টিস্যু। আসেন এইচ, হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, একটা এইচতে হাইপারক্যালসিমিয়া। হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, একটা হচ্ছে হাইপারক্যালসিমিয়া। এসতে হচ্ছে আপনার স্কিন ড্রাইনেস হবে, স্কিন মূলত ড্রাইনেস হয়, ডিসকোমেশন আর অ্যালোপেশিয়া। আর টিতে হচ্ছে থিকেনিং অফ লং বোন। এই যে ভিটামিন এর কারণে হয়, ভিটামিন এর আধিক্যের কারণে হয়। ভিটামিন বি1, ভিটামিন বি1, ভিটামিন বি1 এর নাম কি ছিল? ভিটামিন বি1 এর নাম থায়ামিন। এই যে ভিটামিন বি1, ভিটামিন বি1 এর অভাবে কি হয়? বেরি হয়, ভার্নিক্স কর্সাকফ সাইকোসিস হয়। ভার্নিক্স কর্সাকফ সাইকোসিসের মধ্যে কোনটা আপনার রিভার্সিবল, কোনটা ইরিভার্সিবল? মনে রাখবেন, সাইকোসিস যেটা সেটা ঠিক হয়ে যায়, কিন্তু এনকেফালোপ্যাথিটা ঠিক হয় না। ভার্নিক্স এনকেফালোপ্যাথিটা ঠিক হয় না। আপনার ভার্নিক্স এনকেফালোপ্যাথি, কর্সাকফ সাইকোসিস, এর মধ্যে সাইকোসিসটা আপনার রিভার্সিবল, কিন্তু ভার্নিক্স এনকেফালোপ্যাথি এটা রিভার্সিবল না। ঠিক আছে? এরপর লস অফ অ্যাপেটাইট, লস অফ অ্যাপেটাইটের মধ্যে ইম্পেয়ার্ড ডাইজেশন অফ স্টার্চ এন্ড সুগার, ডায়রিয়া অর কনস্টিপেশন, ডায়রিয়া অর কনস্টিপেশন। এরপরে আসেন আমরা যাই পরবর্তী কথা। ভিটামিন বি2 এর অভাবে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, চিলোসিস, গ্লসাইটিস, গ্রোথ ইম্পেয়ারমেন্ট হয়। ভিটামিন বি3 এর অভাবে কি হয়? ভিটামিন বি3 এর অভাবে হয় পেলেগ্রা, ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া। এবং এই ব্যাপারগুলো যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে হয় 4D, 4D মানে হচ্ছে ডেথ। ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া এবং ডেথ তার ডেভেলপ করতে পারে। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা, ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া। ভিটামিন বি3 এর অভাবে কি হয়? ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া। এখন আমরা ভিটামিন বি3 পর্যন্ত চলে গেছি। ভিটামিন সি এর অভাবে কি অসুখ হয় আমরা একটু দেখি। ভিটামিন সি এর অভাবে এখানে হেমোরেজ হতে পারে, মাস্কুলার উইকনেস হতে পারে, তারপরে গামস, শো সোয়েলিং, মূলত স্কারবি হয়। এগুলো হচ্ছে স্কারবির কম্পোনেন্ট। আমরা যা বলছি দেয়া আছে, আপনি এখানে 2টা স্টার দেন, ভিটামিন সি আর ভিটামিন বি3 এর অভাবে যে রোগগুলো হয় সেটাতে আপনি 2টা স্টার দেন। ঠিক আছে? ভিটামিন সি এবং ভিটামিন ডি। আমরা যাই ভিটামিন বি12 এর অভাবে কি ডিজিজ হয়। গতবার আপনার বিসিএস পরীক্ষায় ভিটামিন বি12 রিলেটেড প্রশ্নটা আসছিল, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, ওইখান থেকে প্রশ্ন আসছিল। ভিটামিন বি12 এর কেমিস্ট্রি পড়া লাগবে না, ফাংশনাল টাইপ পড়ার দরকার নাই। আপনি পড়বেন হচ্ছে সোর্সেস, ডায়েটারি সোর্স, এন্ডোজেনাস সোর্স। গাট ফ্লোরা তৈরি করে ভিতরের মধ্যে ভিটামিন বি12, ডায়েটারি সোর্স অ্যাভেলেবল অনলি
ইন অ্যানিমেল সোর্সেস নট ইন প্লান্ট সোর্সেস, শুধুমাত্র অ্যানিমেল সোর্সের মধ্যে থাকে। ক্লাস 1 অ্যানিমেল যেগুলো আছে মূলত সেগুলোর মধ্যে থাকে। তো ডায়েটারি ভিটামিন B12 ইন ইন্টেস্টাইন কমপ্লেক্স উইথ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আপনারা মনে করে দেখেন ভিটামিন B12 আমাদের বডিতে স্টোমাকের মধ্যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলে সে ক্যাসেলের সাথে বাইন্ড করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল কোথা থেকে রিলিজ হয়? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হয় প্যারাটাল সেল থেকে। এই প্যারাটাল সেল থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ হয়ে ভিটামিন B12 এর সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করার পর সে আমাদের বডির টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্ব হয়। টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্ব হয়। টার্মিনাল আইলিয়ামে যে অ্যাবজর্ব হয়, এই অ্যাবজর্পশনটার সাথে আরও একটা জিনিস অ্যাবজর্ব হয়, তার নাম বাইল সল্ট, বাইল অ্যাসিড। তাহলে টার্মিনাল আইলিয়ামে অ্যাবজর্ব হয় কি বাইল সল্ট, বাইল অ্যাসিড এবং ভিটামিন B12, মানে B12, ঠিক আছে। তো আমরা যাই আমাদের পরবর্তী তথ্য নিয়ে কথা বলতে। অ্যাক্টিভ ফর্মে বলা হচ্ছে মিথাইল কোবালামিন, এগুলো আমাদের জরুরি নয়। মূলত মনে রাখবো ভিটামিন B12 অ্যাবজর্ব হয় স্টোমাকের টার্মিনাল আইলিয়ামে, এবং এর জন্য গুরুত্বপূর্ণ একটা পদার্থ লাগে, তার নাম হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। তো আমরা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে আছে যে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, পেরিফেরাল নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি, এসব হতে পারে। হাইপার আপনার হোমোসিস্টেনিমিয়া অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। এরকমভাবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইজ রেয়ার ডিউ টু ইটস ডায়েটারি ডেফিসিয়েন্সি। তো ডায়েটারি ডেফিসিয়েন্সির মাধ্যমে যদি থাকে তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে। এছাড়া ভিটামিন B12 ডেফিসিয়েন্সি ইউজুয়ালি হয় না সাধারণত। আর ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ছাড়াও নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড খুব ইম্পর্টেন্ট। আমরা এটাকে বলি SCD, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড। সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে কি হয়? মূলত ডরসাল কলাম লেশন হয়, আপনার স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লেশন হয়, ঠিক আছে। তো আমরা যাই, এরভাবে একটা প্রশ্ন আসছিল গত এই BCS এ। দেখেন স্পেশাল BCS 39 একটা প্রশ্ন আপনার জন্য আমরা সাজিয়ে রেখেছি। প্রশ্নটা ছিল যে 60 years old gentleman has been diagnosed as vitamin B12 deficiency due to pernicious anemia. Pernicious anemia কাকে বলে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, অথবা প্যারাটাল সেলের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, তাহলে যে অসুখটা হয় তার নাম পার্নিসিয়াস অ্যানিমিয়া। এর কারণে আমাদের বডিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। কারণ হচ্ছে প্যারাটাল সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি ডেভেলপ করে। প্যারাটাল সেল তো ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল রিলিজ করবে না, অথবা রিলিজ করলে এটা ঠিকমতো কাজ করতে পারবে না। কাজ না করলে বডিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। এর নাম হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার কজের মধ্যে যদি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা যদি ডিউ টু অটো ইমিউন রিলেটেড হয়, তার নাম হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ লাইকলি টু হ্যাপেন? কি কি হতে পারে? পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট, অপটিক অ্যাট্রফি, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, সিজার। এই যে আপনার ঘটনাগুলো আছে এর মধ্যে দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আনলাইকলি টু হ্যাপেন। ডরসাম কলাম লেশন হবে, কারণ সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডে ডরসাল কলাম লেশন হয়। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট লেশন হয়, ঠিক আছে। অপটিক অ্যাট্রফি হয়, আমরা জানি অপটিক অ্যাট্রফি হয়, অ্যাট্রফি অফ অপটিক অ্যাট্রফি হয়। তারপরে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয় না। এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টই হবে অ্যান্সার। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট হয় না। সিজার হইতে পারে, পেশেন্টের সিজার হইতে পারে। তো আমরা আনসারটা দেখে নেই, আনসার ইজ সি। তাহলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কি কি ডিজিজ হয় এটাকে আমরা একটা নেমোনিক দ্বারা মনে রাখতে পারি। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যাডাক্সিয়া হতে পারে, তারপরে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড, তারপরে অ্যাট্রফি অফ আই হতে পারে, তারপরে ডিমেনশিয়া হতে পারে। তো এগুলোকে একসাথে করলে কি হয়? সবগুলোকে একসাথে করলে ASAD, আসাদ। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কি হবে? আসাদ হবে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে কি হবে বলেন? আসাদ হবে। সুতরাং আমরা যদি ভিটামিন এবং মিনারেল থেকে প্রশ্ন করতে চাই, আপনাকে ভিটামিনের অভাবে কি কি অসুখ হয় এবং সেই অসুখগুলো সম্পর্কে সামান্য ধারণা নিতে হবে। ভিটামিন A, D, E, K, ভিটামিন B এর সবগুলা, ভিটামিন C, এগুলো জানলেই
চলবে এই চ্যাপ্টার থেকে, বাকিগুলো হচ্ছে এমনি শুধু শুধু দেয়া আপনাদেরকে দেওয়ার জন্য। তবে একটা কথা এখানে না বললে নয়, আমরা যেহেতু ভিটামিনস এবং মিনারেলস থেকে শেষ করতে যাচ্ছি, এর বেশি আসলে সিলেবাসে পড়া নাই, তাই আপনাদেরকে জানার কোনো প্রয়োজন নাই। একটা কথা শেষ করে যাচ্ছি যে এমন একটা ধাতুর নাম বলেন যার অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, আইডিএ রেদার দেন আয়রন। এমন একটা ধাতুর নাম বলেন যেটা আয়রন নয়, মানে আয়রন ছাড়া এমন একটা ধাতুর নাম বলেন যার অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তার নাম কি? কপার। আনসার কি হবে? আয়রন ছাড়াও এমন একটা ধাতুর নাম বলেন যার অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তার নাম কি? কপার। মানে কপার তো আয়রন নয়, আয়রনের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আয়রন ছাড়া আর কোন ধাতুর অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়? তার নাম হচ্ছে কপার। এখন আসেন, আরো একটা ধাতু আছে যার অভাবে ডায়াবেটিস হয়। কোন ধাতুর অভাবে ডায়াবেটিস হয়? ডিএম occurs due to deficiency of chromium। কারণ ক্রোমিয়াম ইনসুলিন তৈরিতে সাহায্য করে, ক্রোমিয়াম না থাকলে ইনসুলিন তৈরি হবে না, ডায়াবেটিস হবে। মনে থাকবে, ক্রোমিয়ামের অভাবে ডায়াবেটিস হয়। তাহলে আরো একটা স্পেশাল কথা জানাই যে হাইপোথাইরয়েডিজম হয় কার অভাবে? হাইপোথাইরয়েডিজম হয় কার অভাবে? সেলেনিয়ামের অভাবে। সেলেনিয়ামের অভাবে। সেলেনিয়াম T4 থেকে T3 তে কনভার্ট হতে সাহায্য করে। থাইরয়েড হরমোন আমাদের বডিতে মেইনলি T4 ফরম্যাটে সিক্রেশন হয়। T4টা T3 তে কনভার্ট হয় পেরিফেরাল টিস্যুতে উইথ দ্য প্রেজেন্স অফ সেলেনিয়াম। তাহলে সেলেনিয়ামের অভাবে হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাহলে কপারের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, ক্রোমিয়ামের অভাবে ডায়াবেটিস হতে পারে, আর সেলেনিয়ামের অভাবে হাইপোথাইরয়েডিজম হতে পারে। সুতরাং আয়োডিনের অভাবে তো হবে, সেটা তো আর ধাতু নয়। সেলেনিয়ামের অভাবে হাইপোথাইরয়েডিজম হতে পারে। ঠিক আছে, তো আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী টপিক, পরবর্তী আলোচনা এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি এবং ডায়াবেটিস মেলিটাস এই রিলেটেড প্রশ্ন, এই রিলেটেড আলোচনা। তো এখানে এমসিকিউ কিছু কয়েকটা প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। ড্রাগ দ্যাট কজ লিস্ট লাইকলি টু কজ ওবেসিটি। আমরা জানি কারা কারা ওবেসিটি মানে করে না, লিস্ট লাইকলি মানে কি করে না, বিল্ডাগ্লিপ্টিন ওবেসিটি করে না। তো আমরা যাই পরে আমরা এই প্রশ্নগুলো আপনাদের শীটের মধ্যে দেওয়া আছে, শীটের পিছনে আমরা 40-50টা প্রশ্ন রাখার চেষ্টা করছি প্রত্যেকটা টপিকের পিছনে। আপনারা সলভ করবেন, সলভ করলে আপনার কনসেপশন আরো বাড়বে। তো আসেন আমরা যাই এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিসঅর্ডার। এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিসঅর্ডার থেকে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা মূলত অ্যাংজাইটি ডিসঅর্ডার, মূলত সাইকিয়াট্রির প্রশ্ন, মূলত সাইকিয়াট্রির প্রশ্ন। অ্যাংজাইটি নিউরোসিস থেকে আসছিল। প্রশ্নটা ছিল অ্যাংজাইটি নিউরোসিসের অর্গানিক কজ কোনটা? আমরা দেখাবো আপনাকে প্রশ্নটা, অ্যাংজাইটি নিউরোসিসের অর্গানিক কজ কোনটা। মনে রাখবেন, অ্যাংজাইটি নিউরোসিসের দুই ধরনের কজ আছে বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের, অর্গানিক কজ, ইনঅর্গানিক কজ। অর্গানিক কজ মানে হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, এই জাতীয় কজগুলোকে বলা হয় অর্গানিক কজ। আর ইনঅর্গানিক কজ কি? যেখানে আমাদের বডিতে কোনো অর্গান ইনভলভমেন্ট নাই। তো আমাদের বডিতে যদি কোনো অর্গান ইনভলভমেন্ট না থাকে তার নাম হচ্ছে ইনঅর্গানিক কজ। অ্যাংজাইটি নিউরোসিসের অনেক ইনঅর্গানিক কজ আছে, অনেক অর্গানিক কজ আছে। তো ডায়াবেটিস থেকে আমরা চলে আসি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে যাওয়ার আগে আমাদের জানতে হবে, ডায়াবেটিসের আগে জানতে হবে আমাদের মেটাবলিক সিনড্রোম কি জিনিস। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না হলেও মেটাবলিক সিনড্রোম আপনার বাস্তব জীবনের জন্য ইম্পর্টেন্ট এবং এটা খুব ইম্পর্টেন্ট। আপনার মেটাবলিক সিনড্রোম দেখেন, আপনাকে আমরা দিয়ে দিয়েছি এটার মধ্যে মেটাবলিক সিনড্রোম। দেখেন, হাইপার ইনসুলিনেমিয়া মানে ইনসুলিন লেভেল অনেক বেশি থাকবে। হাইপার ইনসুলিনেমিয়া কেন হয়েছে? কারণ বডিতে ইনসুলিন কাজ করতে পারতেছে না, রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিস হয়েছে, এই জন্য ইনসুলিন কাজ করতে পারছে না। এই পেশেন্ট যদি ইনসুলিন কাজ করতে না পারে, টাইপ 2 ডায়াবেটিস হয়, বডিতে হাইপার টিজি বেশি থাকবে, লো কোলেস্টেরল থাকবে HDL, আর ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে। এই পেশেন্টের বডিতে ব্লাড ভেসেলের মধ্যে এই আপনার
ডিসলিপিডিমিয়াগুলো জমা হতে থাকবে, হাইপারটেনশন ডেভেলপ করবে। সেন্ট্রাল ওবেসিটি থাকবে সেই পেশেন্টের অ্যালবুমিন লেভেল ইউরিন দিয়ে পাস করবে, অ্যালবুমিন। ফিব্রিনোজেন বেশি থাকবে, এই পেশেন্টের সিআরপি বেশি থাকবে, প্লাজমা ইউরিক অ্যাসিড বেশি থাকবে। এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের পেশেন্টগুলো খুব প্রন টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার ডিজিজ, খুবই ভেরি প্রন টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমরা চলে আসি এখান থেকে ডায়াবেটিস মেলিটাসের ক্লাসিফিকেশন। ডায়াবেটিস মেলিটাসের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, টাইপ 1, টাইপ 2 আর আদার্স। আদার্সের মধ্যে আছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, তারপরে জেনেটিক ডিফেক্টস ইন বিটা সেল টিউমার ইত্যাদি ইত্যাদি। টাইপ 1, টাইপ 2 এবং আদার্স। ডিএম টাইপ 1, টাইপ 2, আদার্স। তারপরে আছে ডিডমোড সিনড্রোম, আরো অনেক কিছু নাম না জানার অনেকেই। তো এখন আমরা যদি এই ডায়াবেটিসের ক্লাসিফিকেশনে যাওয়ার পরে আমাদের জানতে হবে ডায়াবেটিসের আপনার লেভেল, ডায়াগনোসিস কিভাবে করব। ডায়াবেটিসের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদের জানতে হবে ওজিটিটি। ডায়াবেটিস মেলিটাস খুব ইম্পর্টেন্ট, পেরিফেরিতে যারা কাজ করবেন বিসিএস এর মাধ্যমে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওজিটিটি এটা খুব ইম্পর্টেন্ট। ওজিটিটি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিটিটি খুব ইম্পর্টেন্ট। এবং ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য কয়েকটা ম্যাজিক নাম্বার লাগে, ওজিটিটি এবং ম্যাজিক নাম্বার মনে রাখবেন। 6.1, 7.0, 7.8, 11.1 এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য ম্যাজিক নাম্বার। 6.1 কি? 6.1 এর কম থাকলে ফাস্টিং স্যাম্পল নর্মাল, 6.1 থেকে 6.9 থাকলে সেটাকে বলা হয় ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। 7 হচ্ছে ডায়াবেটিক, 7 লেভেল হচ্ছে ডায়াবেটিক। তার মানে 6.1 এর যদি কম থাকে less than 6.1 normal, 6.1 থেকে 6.9 impaired fasting glucose, more than 7 DM শেষ। ফাস্টিং স্যাম্পল যদি 6.1 এর কম হয় তাহলে নর্মাল, 6.1 থেকে 6.9 হলে আইএফজি, 6.7 বা তার সমান হলেই ডায়াবেটিস মেলিটাস, 7 বা তার সমান হলে ডায়াবেটিস মেলিটাস। এই হচ্ছে ম্যাজিক নাম্বার 6.1 এর বৈশিষ্ট্য। 7.0 ফাস্টিং স্যাম্পল 7 বা তার বেশি হলেই ডিএম। তাহলে ম্যাজিক নাম্বার সম্পর্কে আপনাদের নিশ্চয় ধারণা হয়ে গেছে। ম্যাজিক নাম্বারের জন্য আমাদের দরকার ওজিডিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওজিডিটি যদি বলা হয় ডায়াবেটিস কনফার্ম করবেন কিভাবে, তাহলে ওজিডিটি করে আমরা কনফার্ম করব। ওজিডিটি কনফার্ম করার পরে আমরা ওজিডিটি ইন্টারপ্রিটেশন জানতে হবে। 6.1 এর কম হলে ফাস্টিং স্যাম্পল আমরা বলি নর্মাল, 6.1 থেকে 6.9 হলে আমরা বলি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, 6.7 কে টাচ করলে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস। আসেন 2 hours after 75 গ্লুকোজ, 7.8 এর কম হলে আমরা বলি নর্মাল, 7.8 টাচ করে 11.1 পর্যন্ত, 1 এর আগ পর্যন্ত আমরা বলি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, 11.1 টাচ করলে আমরা তাকে বলি ডায়াবেটিস মেলিটাস। এই ছিল এই ম্যাজিক নাম্বার অফ ডায়াবেটিস মেলিটাস। এরপরে আমরা আসি HbA1c। HbA1c এর নর্মাল ভ্যালু হচ্ছে 6.5 থেকে তার কম, 6.5 এর কম, 6.5 টাচ করলে তার নাম ডায়াবেটিস মেলিটাস। HbA1c এস্টিমেশন, এনিমিয়া যদি কারো থাকে অথবা প্রেগনেন্সি যদি থাকে অথবা ইউরেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথি যদি থাকে তাহলে HbA1c আমাদের ভুল ইন্টারপ্রিটেশন দিতে পারে। HbA1c আমাদেরকে ভুল সিদ্ধান্ত দিতে পারে কখন? যদি কোনো ব্যক্তির এনিমিয়া থাকে অথবা প্রেগনেন্সি থাকে, যদি কোনো ব্যক্তির ইউরেমিয়া থাকে বা হিমোগ্লোবিনোপ্যাথি থাকে, তাহলে HbA1c আমাদেরকে ভুল ইনফরমেশন দিতে পারে। সুতরাং HbA1c এই 4টা টপিক ছাড়া বা 4টা ঘটনা ছাড়া HbA1c আমাদের বডিতে আমাদের ডায়াবেটিস মারাত্মক দামি একটা ইন্টারপ্রিটেশন দেয়। কারণ আমি একজন, আমার পরিচিত এক বড় ভাই ছিল, তাকে আমি তার বডি ফিটনেস বা স্ট্রাকচার দেখে আমার কাছে মনে হয়েছে সে মেবি ডায়াবেটিক হতে পারে। আগে থেকে যদি আর্লি ডায়াবেটিস ডায়াগনোসিস করা যায় তাহলে তো অনেক ভালো, অনেক সুবিধা। এই জন্য আমি তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে
আর্লি ডায়াগনোসিস করার স্বার্থে আমি বোঝাচ্ছি তাকে যে চলেন আপনাকে আমরা ওজিডিটি করাবো। সে কোনো মতে ওজিডিটি করবে না, রাজি হচ্ছে না কোনো মতে। তারপরে অনেক বুঝিয়ে সুঝে তাকে রাজি করানো হলো। রাজি করানোর পর আমি তাকে স্যাম্পল দিলাম। ফাস্টিং স্যাম্পলে নর্মাল, 2 hours আফটার 75 গ্লুকোজও নর্মাল। আমি তো অবাক, টিনের চালে কাক, আমি তো অবাক কীভাবে নর্মাল হয়। তারপরে আমি বললাম আপনার SbO1c করাবো। SbO1c সে করাবে না। SbO1c করালাম, SbO1c আসছে 11। কীভাবে সম্ভব? SbO1c 11। তারপরে তাকে জিজ্ঞেস করলাম কীভাবে হলো এটা। সে বললো যে দিন সে আমাকে তখন স্বীকার করলো অনেক দুঃখ কষ্টে যে আগের দিন রাত্রেবেলা সে 2টা মেটফর্মিন খাই আসছিল। তাহলে দেখেন এই যে মেটফর্মিন 2টা খাই আসলো, খাই আসার পর তার যে ডায়াগনোসিস প্রথমে হইলো না বা না হইলো না, এটা কাকে দেখানোর জন্য বা আমার হাতে ফাঁকিবাজি নাকি? মানে উনি ডায়াবেটিস ডায়াগনোসিস হলে তার স্ট্রেসটা নিতে পারতেছে না। ওনার কাছে মনে হচ্ছে দিস মে বি এ স্ট্রেসফুল কন্ডিশন। তার চেয়ে বড় কথা হচ্ছে এগুলো আসলে কনভিন্স করতে হয়, মানুষকে বুঝাইতে হয় এই ডায়াগনোসিসগুলোর আওতায় কেউ আসতেছে না। তাহলে আমাদের বডিতে SbO1c লেভেল যদি 6.5 টাচ করে, SbO1c যদি 6.5 টাচ করে, তাহলে সেই SbO1c কে আমরা বলবো ডায়াবেটিস মেলাইটাস। তাহলে SbO1c 4টি ক্ষেত্রে আমাদেরকে ভুল ইন্টারপ্রিটেশন দিতে পারে। SbO1c মে বি রং। কোন কোন ক্ষেত্রে? 1 নাম্বার এনিমিয়া, 2 নাম্বার প্রেগন্যান্সি, 3 নাম্বার ইউরেমিয়া, 4 নাম্বার হিমোগ্লোবিনোপ্যাথি। তাহলে SbO1c আমাকে এই 4টা ক্ষেত্রে ভুল ইন্টারপ্রিটেশন দিতে পারে। একটা হচ্ছে এনিমিয়া, প্রেগন্যান্সি, ইউরেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি। ঠিক আছে, এখন আসেন আমরা যাই আমাদের পরবর্তী টপিক। এই যে ডায়াবেটিস আমরা ডায়াগনোসিস করলাম টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের মধ্যে আমাদের পার্থক্য কি? এডিএ ক্রাইটেরিয়া ফর ডায়াবেটিস ডায়াগনোসিস আমাদের লাগবে না, আমরা যা পড়েছি ওটা এডিএ ক্রাইটেরিয়া পড়েছি, আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন থেকে পড়েছি। আমরা এখন টাইপ 1 আর টাইপ 2 মধ্যে পার্থক্য জানবো। টাইপ 1 ডায়াবেটিস আর্লি এজে হয়, 20 বছরের কম। টাইপ 2 হয় 20 বছরের পরের সময় বা 30 বছরের পরে। টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন দিতেই হবে, কারণ এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 তে ইনসুলিন দেওয়াটা জরুরি কিছু নয়। টাইপ 1 এ ফ্যামিলি হিস্ট্রি আনকমন থাকতে পারে, নাও থাকতে পারে, কারণ টাইপ 1 হচ্ছে অটোইমিউন ডিজিজ, আর টাইপ 2 তে ফ্যামিলি হিস্ট্রি থাকবে। বুঝতে পারছেন? টাইপ 1 এ অন্য কোনো অটোইমিউন ডিজিজ থাকতে পারে, টাইপ 2 তে কোনো অটোইমিউন ডিজিজ থাকবে না। ঠিক আছে, টাইপ 1 এ অটো অ্যান্টিবডি থাকবে, টাইপ 2 তে থাকবে না। এই তার টাইপ কিটোনিউরিয়া টাইপ 1, টাইপ 1 থেকে হয় ডিকে, আর টাইপ 2 থেকে হয় হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। টাইপ 1 থেকে হয় ডিকে, টাইপ 2 তে হয় হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। মনে থাকবে? তারপরে টাইপ 1 ডায়াবেটিস আর্লি এজে হয়, টাইপ 2টা হচ্ছে লেট এজে হয়। টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন লাগবেই, একে আমরা বলি IDDM, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 এ ইনসুলিন ট্রিটমেন্ট হিসেবে দিতেই হবে। টাইপ 2 তে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বা সালফোনিল দিয়ে শুরু করতে হবে এবং টিস্যু রেজিস্ট্যান্স কমানোর জন্য মেটফর্মিন দিতে হবে। টাইপ 1 এর পেশেন্টের ডিকে হইতে পারে কমপ্লিকেশন হিসেবে। টাইপ 2 তে হয় হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। টাইপ 1 অটোইমিউন ডিসঅর্ডার, তাই অটো অ্যান্টিবডি থাকবে, আদার্স অটোইমিউন ডিসঅর্ডার থাকবে। টাইপ 2 তে এরকম সম্ভব না। টাইপ 1 এ ফ্যামিলি হিস্ট্রি থাকবে না, টাইপ 2 তে ফ্যামিলি হিস্ট্রি থাকবে। এর চেয়ে বেশি বলা যায়? এর চেয়ে বেশি বলা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। তারপরে যাই পরের প্রশ্ন, পরের টপিক দেখেন, ডায়াবেটিস এর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ডায়াবেটিসের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন 10টা টপিক দেখেন। ডায়াবেটিসের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে দেখেন থার্স্ট, তার প্রচুর পানি পিপাসা পাবে, ড্রাই মাউথ, মুখটা শুকায় যাবে। আমার এক বন্ধুর আম্মু আমাকে বলতেছে তার গলা মুখ শুকিয়ে যায়। এই জন্য উনি অনেক চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, অ্যাক্সিডেন্টালি মিস হয়ে গেছে, তার ডায়াগনোসিসটা ধরা পড়ে নাই, অ্যাক্সিডেন্টালি মিস হয়ে গেছে। অবশ্যই বলবো কেউই অনেক চিকিৎসককে দেখিয়েছেন, কেউই একটা সিঙ্গেল RBS করায়নি। আর আমি ওনাকে অনলি ফাস্টিং এবং 2 hours আফটার ব্রেকফাস্ট করিয়ে আমি দেখে ফেলেছি ওনার ডায়াবেটিস আছে। ওনাকে মেটফর্মিন মেডিকেশন দিয়েছি ট্রিটমেন্ট হিসেবে, আল্লাহর রহমতে উনি ভালো আছেন। সুতরাং থার্স্ট এবং ড্রাই মাউথ, পলিউরিয়া খুব ইম্পর্টেন্ট, নকচুরিয়া খুব ইম্পর্টেন্ট, ড্রাই ফ্যাটিক, টায়ার্ডনেস, লেথার্জি খুব ইম্পর্টেন্ট। এই লেথার্জি ফ্যাটিক নিয়ে অনেকে প্রেজেন্ট করতে পারে। তারপরে নোটিসেবল চেঞ্জ ইন ওয়েট, ইউজুয়ালি ওয়েট লস হয় ডায়াবেটিস পেশেন্টদের। তো ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ম্যানেজমেন্টে ডায়েটারি ম্যানেজমেন্ট, এক্সারসাইজ, এডুকেশন আমরা বলি ডায়াবেটিস, ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ।
ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগ, ডায়াবেটিস ম্যানেজমেন্টের 3D। তো এখন আমরা আসি, এইগুলো আমাদের জন্য জরুরি নয়, আমাদের বিসিএস প্রেক্ষাপটে জরুরি কিছু নয়। ডায়াবেটিস ম্যানেজমেন্টের স্টেপগুলো বলেছে, প্রথমে গ্লাইসেমিক টার্গেট ঠিক করতে বলেছে, HbA1c 7% কম থাকতে হবে এর জন্য, এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট, ফার্স্ট লাইন থেরাপি দিতে বলেছে মেটফরমিন, একদম ফার্স্ট লাইন দিতে বলেছে মেটফরমিন, আর প্রয়োজন হলে সালফোনাইল ইউরিয়া। সেকেন্ড লাইন অপশনে দিতে বলছে সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনিডিয়ন, DPP-4 ইনহিবিটর। থার্ড লাইন অপশনে দিতে বলছে ইনসুলিন। বুঝতে পারছেন? থার্ড লাইন অপশনে ওরাল যদি টলারেট করতে পারে, আর নয়তো ইনসুলিন দিতে বলছে থার্ড লাইন ম্যানেজমেন্টে। তো আমরা যাই প্রথমে, আবার এই ডায়াবেটিসের ট্রিটমেন্টগুলোর মধ্যে কারা কারা কী সমস্যা তৈরি করে এবং কাদের ক্ষেত্রে কী কী প্রবলেম। তো ডায়াবেটিসের ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি দেখতে যাই, ডেভিডসন থেকে আমরা নিয়েছি, পরীক্ষা প্রশ্ন আসে কারা কারা ওয়েট ফ্রেন্ডলি কারা। ওয়েট ফ্রেন্ডলি কারা মনে রাখবেন, মেটফরমিন, অ্যাকারবোস, হচ্ছে মেটফরমিন, অ্যাকারবোস আর DPP-4 ইনহিবিটর। ওয়েট ফ্রেন্ডলি কারা? মেটফরমিন, অ্যাকারবোস এবং DPP-4 ইনহিবিটর। এরা ওয়েট লুজ করায় না। মেটফরমিন, অ্যাকারবোস এবং DPP-4 ইনহিবিটর এরা ওয়েট বাড়ায়ও না, ওয়েট লুজও করে না, ওয়েট বাড়ায়ও না। মেটফরমিন, অ্যাকারবোস এবং DPP-4 ইনহিবিটর। ওয়েট গেইন করায় কারা কারা? প্রশ্ন আসে ওয়েট গেইন কারা করায়? ওয়েট গেইন কারা কারা করায়? দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া, তারপরে থায়াজোলিডিনিডিয়ন। ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনিডিয়ন। ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনিডিয়ন। ইনসুলিন, সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনিডিয়ন। ঠিক আছে? এরপরে দেখেন অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, used in CKD patient, anti-diabetic drug used in CKD। কাকে কাকে CKD তে ইউজ করা যায়? ইনসুলিন, metformin up to creatinine 1.5, linagliptin up to stage 4 CKD stage 4 CKD পর্যন্ত এই লিনাগ্লিপিন ইউজ করা যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা বডি ওয়েটের সাথে, তারপরে আপনার ইয়ের সাথে আমরা দেখলাম যে বডি ওয়েট ফ্রেন্ডলি কারা কারা, মানে ওয়েট বাড়ায় না কারা কারা, তারপরে কারা কারা আমাদের বডিতে ওয়েট গেইন করায় এবং কারা কারা সিকিডিতে ইউজ করা যায়, তাদের নামগুলো আমরা জেনে গেলাম। ইনসুলিন, মেটফরমিন, একটা হচ্ছে লিনাগ্লিপটিন। ইনসুলিন, মেটফরমিন এবং একটা হচ্ছে লিনাগ্লিপটিন। কি কি দেখেন, ইনসুলিন, মেটফরমিন, একটা হচ্ছে লিনাগ্লিপটিন। এরপরে আসেন, এগুলো লাগবে না, ইয়েতে চলে আসেন, ইনসুলিন প্রিপারেশন লাগবে না। সাইড ইফেক্ট অফ ইনসুলিন, ইনসুলিনের সাইড ইফেক্ট অফ ইনসুলিন। ইনসুলিন কেন দেওয়া হয়েছে আমাদের বডিতে? ব্লাড সুগার লেভেল কমানোর জন্য। ইনসুলিন বডিতে কেন দেওয়া হয়েছে বলেন? ব্লাড সুগার লেভেল কমানোর জন্য না? এই ইনসুলিন দিলে ব্লাড সুগার লেভেল কমবে। কত কমবে? কমতে কমতে অনেক কমে যেতে পারে, কেবল হাইপোগ্লাইসেমিয়া। আমাদের বডিতে নর্মাল আমাদের বডির যে কন্ডিশন, এখন যদি আপনি 2 কেজি মিষ্টি খান, আপনার যদি ডায়াবেটিক না থাকেন, আপনার ব্লাড সুগার লেভেল কত থাকবে? এখনই আপনি 2 কেজি মিষ্টি খেলেন, এই জাস্ট নাও আপনার ব্লাড সুগার দেখা হলো, আপনার ব্লাড সুগার লেভেল কত হতে পারে? 4 থেকে 11 মিলিমোল পার লিটার। অর্থাৎ আপনি যখনই ব্লাড সুগার করেন না কেন, তার নাম হয়েছে RBS। এটা আমাদের বডি 4 থেকে 11-র মধ্যে
ঠিক রাখবে আরবিএস, হয়তো 10 হতে পারে বা 10.5 হতে পারে, কিন্তু 11-এর মধ্যে ঠিক রাখবে। যদি কোনো কারণে স্যাম্পল যদি 11-এর বেশি হয়ে যায় তাহলে ডায়াবেটিস লাইকলি, আপনার ডায়াবেটিস হওয়ার চান্স আছে। যদি কোনো কারণে স্যাম্পল 4-এর কম হয় হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স আছে, ঠিক আছে? তাহলে 4-এর কম হলে হাইপোগ্লাইসেমিয়ার ফিচার ডেভেলপ করতে পারে, 11-এর বেশি হলে ডায়াবেটিসের ফিচার ডেভেলপ করতে পারে। তো হাইপোগ্লাইসেমিয়া কি? ইনসুলিন দিলে তার সবচেয়ে কমন সাইড ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিনে ওয়েট গেইন করবে, আমরা একটু আগে জেনে আসছি। ইনসুলিন পেরিফেরাল ইডেমা করতে পারে, ইনসুলিন সোডিয়াম এবং পানিকে ধরে রাখতে পারে, এর নাম হচ্ছে পেরিফেরাল ইডেমা। ওয়াটার রিটেনশন করতে পারে সাময়িক। ইনসুলিন অ্যান্টিবডি তৈরি হতে পারে, ইনসুলিন দিলে বডিতে অ্যান্টিবডি তৈরি হইতো। লোকাল অ্যালার্জি তৈরি করতে পারে, এখন হয় না। লাইপো ডিস্ট্রফি অথবা লাইপো হাইপারট্রফি, বারবার ইনসুলিন দিতে 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 সেখানে লাইপো ডিস্ট্রফি, সেই জায়গার মাংসটা ভেঙে যেতে পারে। ইনসুলিনের কারণে ওই জায়গার ফ্যাটটা ভেঙে মানে ধ্বংস হয়ে যেতে পারে, লাইপো ডিস্ট্রফি হতে পারে, ঠিক আছে? এখন আমরা যাই আমাদের পরবর্তী একটা এতে কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ইনফিনিটি স্টার। মাইক্রোভাস্কুলার আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনটা হচ্ছে ইনফিনিটি স্টার। মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন ইনফিনিটি স্টার, এক কোটি ইনফিনিটি স্টার। দেখেন যতগুলো প্যাথি আছে, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি, ফুড ডিজিজ, এগুলো সবগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। তারপরে ম্যাক্রোভাস্কুলার কি? বড় বড় করোনারি ভেসেলের সমস্যা, এমআই, সেরিব্রাল সার্কুলেশনের সমস্যা, ইসকেমিক স্ট্রোক, পেরিফেরাল সার্কুলেশনে ক্লোডিকেশন বা ইসকেমিয়া, এর নাম হচ্ছে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বড় ভেসেল কম অসুখ, ছোট ভেসেলে বেশি অসুখ, ঠিক আছে? এই ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। এখন আসেন এই কজেস অফ ডেথ ইন পিপল উইথ ডায়াবেটিস। সবচেয়ে কমন কজ অফ ডেথ, এটা পরীক্ষায় আসবে। কমন কজ অফ ডেথ কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেথ, সেটা হইতে পারে এমআই, হইতে পারে স্ট্রোক। 70% কজ অফ ডেথ অফ ইজ কার্ডিওভাস্কুলার রিস্ক, কার্ডিওভাস্কুলার রিস্ক। কারণ এমআই অথবা স্ট্রোকে ডায়াবেটিক পেশেন্টগুলো বেশি মারা যায়। রেনাল ফেলিওর 10% পেশেন্ট, ক্যান্সারে 10% পেশেন্ট, ইনফেকশনে 6% পেশেন্ট, ডিকেতে 1% পেশেন্ট, আদার্স 3% পেশেন্ট। তো ডায়াবেটিক পেশেন্ট ম্যানেজমেন্টের এই রিস্কগুলো খুব ইম্পর্টেন্ট। আসেন ডায়াবেটিসের আমরা এর আগে জেনেছি ক্রনিক কমপ্লিকেশন, এখন দেখি একিউট কমপ্লিকেশনগুলো কি কি। ডায়াবেটিসের একিউট কমপ্লিকেশন 3টা, কয়টা? একিউট কমপ্লিকেশন 3টা। একিউট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস 3টা। ডায়াবেটিসের একিউট কমপ্লিকেশন কয়টা? 3টা। ওটার পাশে আপনারা লিখে নিতে পারেন। একিউট কমপ্লিকেশন, ডায়াবেটিসের একিউট কমপ্লিকেশন 3টা। এক নম্বর হচ্ছে একিউট কমপ্লিকেশন ডায়াবেটিস 3টা। এক নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, এটা মূলত ইনসুলিনের অভাবে হয়, ইনসুলিন বেশি দিলে হয়। ইনসুলিন যদি বেশি দেওয়া হয় হাইপোগ্লাইসেমিয়া হয়। 2 নম্বর হচ্ছে ডিকে। 3 নম্বর হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। হাইপোগ্লাইসেমিয়া, ডিকে, হাইপোগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। হাইপোগ্লাইসেমিয়া, ডিকে, হাইপারঅসমোলিক বা এইচএইচএস, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। তাহলে ডায়াবেটিসের একিউট কমপ্লিকেশন 3টা, ঠিক আছে? তাহলে এখানে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটের কথা বলা আছে। হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট দেখেন ভালো করে। হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেটের মধ্যে দেখেন তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে বলা আছে তার ব্লাড সুগার লেভেল হবে মোর দেন 30 মিলিমোল পার লিটার। ব্লাড সুগার লেভেল কত? মোর দেন 30 মিলিমোল পার লিটার। আর হাইপারঅসমোলারিটি মোর দেন 320, মোর দেন 320। নর্মাল আমাদের ব্লাডের অসমোলারিটি কত? নর্মাল আমাদের ব্লাডের অসমোলারিটি হচ্ছে 280 থেকে 290। এরপরে দেখেন পেশেন্টের ডিহাইড্রেশন থাকবে, কারণ প্রচুর পরিমাণে সুগার বডি দিয়ে লস হচ্ছে, তাই ডিহাইড্রেশন থাকবেই। এই পেশেন্টের অ্যাসিডোসিস, হাইপার অ্যাবসেন্স অফ সিগনিফিক্যান্ট হাইপার কিটোনেমিয়া, মানে অ্যাসিডোসিস থাকবে না, কিটোন বডি থাকবে না, অ্যাসিডোসিস থাকবে না। বুঝতে পারছেন? তো যেই পেশেন্টের ডিকে মানে কিটো অ্যাসিডোসিস, ওখানে কিটোন বডি থাকবে, অ্যাসিড থাকবে। এখানে কিটোন বডি এবং অ্যাসিড থাকবে না। এটা হচ্ছে ডিকে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। তো আমরা বলি, আমাদের বলার জন্য আমরা বলছি আপনাকে, যদি কারো হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়া নির্ধারিত কোনো রেঞ্জ নাই যে এতটুকু ব্লাড সুগার হলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে, এতটুকু ব্লাড সুগার হলে হাইপোগ্লাইসেমিয়া। তবে কারো ব্লাড সুগার যদি 3-এর কম আসে তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবেই। কোনো পেশেন্ট আছে তার ব্লাড সুগার লেভেল 8 থেকে 10 মেনটেন হয়, তার হঠাৎ যদি ব্লাড সুগার 6-এর কম চলে আসে তার হাইপোগ্লাইসেমিক ফিচার ডেভেলপ করতে পারে। কারো 5-এর কম আসলে হাইপোগ্লাইসেমিক ফিচার ডেভেলপ করতে পারে। তাহলে এরগুলো নির্ধারিত কোনো রেঞ্জ নাই। তবে
ইনভেরিয়েবলি যে কোনো মানুষের ব্লাড সুগার যদি 3-এর কম চলে আসে তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হবেই। তো 3-কে হাইপোগ্লাইসেমিয়া রেঞ্জ বলা যাচ্ছে না, কিন্তু 3-এর কম আসলে হাইপোগ্লাইসেমিয়া হবে। তারপরে আসেন ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডিকেএ, ডায়াবেটিক কিটোএসিডোসিস বা ডিকেএ, ডায়াবেটিক কিটোএসিডোসিস বা ডিকেএ। ডিকেএ মানে ডি মানে ডায়াবেটিস মোর দেন 14, কে মানে কিটোন বডি ইন ব্লাড মানে কিটোনেমিয়া, এ মানে অ্যাসিডোসিস, এটাকে বলে ডিকে। তাহলে ডিকে ট্রিটমেন্ট কি? ডিকে ট্রিটমেন্ট কি? নিকা, এর মানে নর্মাল স্যালাইন, আই মানে আইভি ইনসুলিন, কে মানে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন, এ মানে অ্যান্টিবায়োটিক, এইচ মানে বাইকার্বনেট। এটা হচ্ছে ডিকে ট্রিটমেন্ট। আর কিছু লাগবে না, আর কিছু জানার প্রয়োজন নেই, ঠিক আছে? আর হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, লাস্ট কথাটা, এটা আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি। এখানে হাই ব্লাড সুগার থাকবে মোর দেন 30, হাইপার অসমোলারিটি, হাইপারগ্লাইসেমিয়া থাকবে। সংজ্ঞার মধ্যে, শব্দের মধ্যে দুইটা কথা আছে, হাইপারগ্লাইসেমিয়া থাকবে মোর দেন 30, হাইপার অসমোলারিটি থাকবে মোর দেন 320, এবং এই পেশেন্টের কোনো কিটোন বডি থাকবে না, কোনো অ্যাসিডোসিস থাকবে না। এর নাম হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। আগে এটাকে বলা হয়তো হাইপারঅসমোলার নন কিটোটিক ডায়াবেটিক কোমা, হংক, ঠিক আছে? এখন আমরা তার ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টে এটাতে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেজের এর মধ্যে অনেক হাই সুগার থাকে, অনেক পরিমাণে সুগার বডিতে ইউরিন দিয়ে লস হয়, ফলে প্রচুর প্রচুর ফ্লুইড লস হয়, অ্যাবাউট 12 লিটার ফ্লুইড লস হয়। তাহলে 24 ঘন্টার মধ্যে 12 লিটার ফ্লুইড দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তাকে আমরা 12 লিটার ফ্লুইড দিব। এই পেশেন্টকে প্রোফাইলেকটিক দেখেন নিচের কথা লেখা আছে, অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে এবং কোএক্সিস্টিং ফ্যাক্টরগুলো কারেক্ট করতে হবে। এই পেশেন্টের প্লাজমা অসমোলারিটি চেক করতে হবে কিছুক্ষণ পর মানে প্রতিদিন অন্তত 2 বার প্লাজমা অসমোলারিটি চেক করতে হবে। পুয়ার প্রোগনোস্টিক ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট না। পুয়ার হাইপোথার্মিয়া যদি থাকে, হাইপোটেনশন যদি থাকে, এগুলো পুয়ার প্রোগনোস্টিক ফ্যাক্টর। ব্রেডিকার্ডিয়া, সিভিয়ার হাইপারনেট্রিমিয়া থাকলে, মোর দেন সোডিয়াম মোর দেন 160 থাকলে, 160-এর বেশি থাকলে সে একাই তো 320 করে ফেলতেছে। 2 ইন্টু সোডিয়াম প্লাস গ্লুকোজ প্লাস ইউরিয়া না। তাহলে ডিকে পেশেন্টের মর্টালিটি চাইতে হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার পেশেন্টের মর্টালিটি অনেক বেশি, 20%, ঠিক আছে? 20% বেশি মর্টালিটি। তো আমরা যাই লং টার্ম কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, এইগুলো কার কার উপর নির্ভর করে, এটা খুব ইম্পর্টেন্ট না। ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশন কার কার উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট, জরুরি কিছু নয়। আমাদের জানতে হবে এই আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলো হচ্ছে ডায়াবেটিসের শর্ট আপনার কি বলে ক্রনিক কমপ্লিকেশন। আমরা এই সম্পর্কে জানবো ক্রনিক কমপ্লিকেশন হলে কী কী আছে, নাম জানলেই চলবে, এর কমপ্লিকেশনগুলোর ভিতরের কথা জানার প্রয়োজন নাই। আমরা জানবো ডায়াবেটিক একটা রোগীর টার্গেট বিপি কত। একটা ডায়াবেটিক রোগীর টার্গেট বিপি যদি তার নেফ্রোপ্যাথি না থাকে, নর্মাল 140 থেকে 180, আর যদি নেফ্রোপ্যাথি থাকে তাহলে 130/75 মিলিমিটার মার্কারি, 130/75 মিলিমিটার মার্কারি, আর প্রেগনেন্ট থাকে 130/80, ডায়াস্টোলিকটা একটু বেশি। লিপিড প্রোফাইল টার্গেট আমাদের জরুরি না, এই ব্লাড প্রেশারের টার্গেট জানলেই চলবে। ডায়াবেটিক একটা পেশেন্টের ব্লাড প্রেশার টার্গেট এত, ঠিক আছে? ইন্ডিকেশন অফ ইনসুলিন ইন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, ট্রিপল স্টার। ইন্ডিকেশন অফ ইনসুলিন ইন টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, ট্রিপল স্টার। দেখেন acute metabolic complication, pregnancy and lactation, acute illness, fasting plasma glucose more than 300 যদি হয়ে যায়, failure of oral hypoglycemic agent বা oral antidiabetic agent যদি কোনোটা ফেল করে, তখন তাকে ইনসুলিন দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন, মেটাবলিক কমপ্লিকেশন যদি থাকে, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, acute illness, fasting plasma glucose more than 300, failure of oral hypoglycemic agent। এখন আসেন থাইরয়েড এবং তার ডিসঅর্ডার। ডায়াবেটিস থেকে আমি অনেক কথা বললাম। ডায়াবেটিস থেকে গত পরীক্ষায় প্রশ্ন আসে নাই, এইবার ডায়াবেটিস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমরা জানবো, থাইরয়েড গ্ল্যান্ডের ক্লিনিক্যাল অংশ। থাইরয়েড গ্ল্যান্ড থেকে
গত বছর ফিজিওলজি থেকেও প্রশ্ন আসে নাই, এইবার 42 BCS আসতে পারে থাইরয়েড গ্ল্যান্ড থেকে প্রশ্ন। থাইরয়েডোক্সিকোসিস অ্যান্ড হাইপারথাইরয়েডিজম এই সংক্রান্ত আমরা জানবো তথ্য। আমরা জানবো থাইরয়েড ডিসঅর্ডারের আপনার ইন্টারপ্রিটেশনগুলো জানবো, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমে কেমনে কী হয় এইটুকু কয়েকটা ফিচার জানবো। এটুকু জানলেই থাইরয়েড ডিসঅর্ডার শেষ। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে দেখেন TSS54, থাইরয়েড অটো অ্যান্টিবডি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন, থাইরয়েড আল্ট্রাসোনোগ্রাম, FNAC, এগুলাকে থাইরয়েড ফাংশন টেস্ট বলে। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে এই ছক এবং তার ইন্টারপ্রিটেশন। দেখেন T3 T4 আর TSH, T3 T4 বাড়লে তার নাম হাইপারথাইরয়েড, T3 T4 বাড়লে তার নাম হাইপারথাইরয়েড। T3 T4 বাড়ছে তার নাম হাইপারথাইরয়েড। T3 এবং T4 বাড়লে তার নাম হাইপারথাইরয়েড। হাইপারথাইরয়েড দুটো লিখলাম কেন? T3 T4 বাড়লে TSS এর কাজ কি? মূলত TSS এর কাজ হচ্ছে T3 T4 এর পরিমাণকে বাড়ানো। T3 T4 তো বেড়েই আছে, তার কাজ কি? সে কমে যাবে, একে বলে প্রাইমারি। এখন T3 T4 বাড়ছে, এটাও বাড়ছে, তার নাম সেকেন্ডারি। বুঝছেন কিনা বলেন? T3 T4 বাড়লেই তার নাম হাইপারথাইরয়েডিজম। এই বাড়ার সাথে যদি TSS বাড়ে তার নাম প্রাইমারি, TSS কমে তার নাম প্রাইমারি, TSS সহ বাড়লে তার নাম সেকেন্ডারি। এখন T3 T4 কমছে, T3 T4 কমছে, তার নাম কি? হাইপোথাইরয়েডিজম। এই দুটো যদি কমে যায় তার দায়িত্ব কি? তার বেড়ে যাওয়া, সে বেড়ে গিয়ে এদেরকে স্টিমুলেশন দিবে। T3 T4 যদি কমে যায় এর পরিমাণটা বেড়ে যায়, বেড়ে গিয়ে স্টিমুলেশন দিবে, এর নাম হচ্ছে প্রাইমারি। T3 T4 কমছে, TSS ও কমছে, তার নাম সেকেন্ডারি। বুঝতে পারছেন? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। এখন আসি আমরা সাবক্লিনিক্যাল। সাবক্লিনিক্যাল মানে হচ্ছে T3 T4 কমবে, TSS বাড়বে, এটা তো নর্মাল, মানে ইয়ের কথা। T3 T4 কমে যদি বর্ডার লাইন হয়ে যায়, বর্ডার লাইন, TSS বেড়ে বর্ডার লাইন, এটাও কমছে বর্ডার লাইনের কাছাকাছি, TSS বাড়ছে সেটাও বর্ডার লাইনের কাছাকাছি, অথবা TSS লেভেলটা সামান্য একটু বাড়ছে, একে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে আমরা বলছিলাম সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম মানেই তো T3 T4 কমছে। T3 T4 কমে যদি বর্ডার লাইনের কাছাকাছি, মানে লোয়ার নর্মাল লিমিট, T3 T4 কমা শুরু হলে TSS এর পরিমাণটা বাড়া শুরু হবে, সে আপার বর্ডার লিমিট, একে বলে বর্ডার লাইন যদি থাকে, এটা কমের বর্ডার লাইন, এটা বেশির বর্ডার লাইন, এটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। একই রকম সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, T3 T4 বাড়বে, T3 T4 বাড়বে, TSS তখন কমবে। T3 T4 বাড়ছে, TSS কমছে, কমতে কমতে এটা আনডিটেক্টেবল হইতে পারে অথবা বর্ডার লাইন থাকতে পারে, এর নাম হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। বুঝতে পারছেন? সাবক্লিনিক্যাল কথার মানে হচ্ছে যেখানে ক্লিনিক্যাল সিমটম এখনো হয় নাই। যেখানে এখন ক্লিনিক্যাল সিমটম এখনো ডেভেলপ করে নাই, কারণ হরমোনাল লেভেলটা বর্ডার লাইন ক্রস করে নাই, এই জন্য এর নাম হচ্ছে সাবক্লিনিক্যাল। এখন আসি আমরা মারাত্মক দামি একটা কথা, তার নাম হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। সিক ইউথাইরয়েডিজম
সিক ইউথাইরয়েডিজম। ইউ মানে কি? নর্মাল, আর থাইরয়েডিজম মানে থাইরয়েড। তো থাইরয়েড গ্ল্যান্ড থাকে নর্মাল। আর সিক কোথায়? সিক মানে সিক টিস্যু, সিক টিস্যু বাট নর্মাল থাইরয়েড। কোন কোন টিস্যু সিক? লিভার, মাসেল, হার্ট, কিডনি, এই চারটা টিস্যু যদি সিক থাকে। এই চারটা টিস্যুর নাম কেন আসলো? এই চারটা টিস্যুতে T4 T3 তে কনভার্ট হয় উইথ দ্য হেল্প অফ সেলেনিয়াম। এই চারটা টিস্যুতে T4 T3 তে কনভার্ট হয় উইথ দ্য হেল্প অফ সেলেনিয়াম। এই সেলেনিয়াম ধাতুর কারণে T4 থেকে T3 তে কনভার্ট হয়। এরা যদি দুর্বল থাকে তাহলে T4 T3 তে কনভার্ট হবে না। T4 যদি T3 তে কনভার্ট না হয় তাহলে T3 পরিমাণটা কমবে, ঠিক কিনা বলেন? এই টিস্যুগুলো যদি দুর্বল থাকে, লিভার, মাসল, হার্ট, কিডনি, T4 T3 তে কনভার্সনটা হবে না। এটা হচ্ছে না, না হলে T3 হবে। টিস্যু T3 না পাইতে T3 পরিমাণ কমে যাবে। T3 কমে গেলে T4 কি হবে? বাড়বে। কারণ কি? T4 তো কনভার্ট হচ্ছে না। T4 কনভার্ট না হলে T4 এর পরিমাণটা জমতে জমতে বেড়ে যাবে না? আচ্ছা, T4 যদি বেড়ে যায় আমাদের বডির TSH কি কমে যাবে। কারণ কি? TSH দেখবে T4 এর পরিমাণটা বডিতে, TSH দেখবে T4 এর পরিমাণটা বডিতে বেশি। সুতরাং আমার তো সিক্রেট হওয়ার প্রয়োজন নাই, কারণ TSH মেইনলি স্টিমুলেটেড হয় T4 দ্বারা। T3 দ্বারাও হয়, T4 দ্বারা হয়, মেইনলি T4 দ্বারা হয়। এই যে T4 এর পরিমাণ দেখে TSH কমে গেল, এই যে বডিতে একটা ডিরেঞ্জমেন্ট হইল, কারণ টিস্যু লেভেলে কাজ করে T3, বডিতে T3 পরিমাণ কম, তাহলে হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার ডেভেলপ করবে না? এই হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার ডেভেলপ করায় এই পেশেন্টের যে সিনড্রোম ডেভেলপ করে তার নাম হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। কারণ এই যে কন্ডিশনটা তৈরি হয়েছে এর জন্য দায়ী কে? থাইরয়েড গ্ল্যান্ড? নো, কারণ থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল। দায়ী কে? টিস্যু। টিস্যু কে? লিভার, মাসল, হার্ট, কিডনি। এই জন্য বলা হয় নর্মাল টিস্যু বা সিক টিস্যু বাট নর্মাল থাইরয়েড। এটাকে একসাথে বলা হয় সিক ইউথাইরয়েড সিনড্রোম। তার একটা নাম হচ্ছে নন থাইরয়েড ইলনেস। একটা নাম কি? নন থাইরয়েড ইলনেস। তবে পেশেন্টকে এমিওডারন দিলে একই রকম ফিচার ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে TSH এর পরিমাণটা বেড়ে যায়। TSH এর পরিমাণটা বেশি থাকে, TSH এর পরিমাণটা বেশি থাকে, তাকে বলে এমিওডারন থেরাপি। তাহলে এমিওডারন দিলেও একই রকম ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করে, কারণ এমিওডারন এই সমস্ত অসুখের মধ্যে এমিওডারন সবকিছু করতে পারে। আমাদের বডিতে এমিওডারন এমন কিছু নাই যে করতে পারে না। তাহলে এই যে বক্সটা আমরা দেখলাম, এই বক্সের ইন্টারপ্রিটেশন আমরা প্রথমে করবো প্রাইমারি, সেকেন্ডারি, হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, সাব ক্লিনিক্যাল হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, আর একটা হচ্ছে সিক ইউথাইরয়েডিজম, এমিওডারন থেরাপি অথবা নন থাইরয়েড ইলনেস। এখন আপনি এই ছকটা পড়ে দেখবেন, পানির মতো সহজ। আমরা যাই পরবর্তী কথা জানতে, পরবর্তী কিছু কথা মানতে। এই থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডারের মধ্যে গ্রেভ ডিজিজ, হরমোন এক্সেস, হরমোন ডেফিসিয়েন্সি, এগুলো আমাদের জানা লাগবে না। আমাদের জানতে হবে হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ। হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ, হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি? গ্রেভস ডিজিজ। মোস্ট কমন হাইপোথাইরয়েডিজমকে হাশিমোটোস থাইরয়েডিটিস। তাহলে হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি? গ্রেভ ডিজিজ। হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি? হাশিমোটোস থাইরয়েডিটিস। আর কিছু লাগবে না জানা, আর কিছু জানার প্রয়োজন নেই। তো থাইরয়েড ডিসফাংশনের কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। হাইপারথাইরয়েডিজমে কি হয়, হাইপোথাইরয়েডিজমে কি হয় দেখবেন। হাইপোথাইরয়েডিজমে একটা মোটা মানুষ থাকবে, ফিমেল থাকবে, তার কোল্ড ইন্টলারেন্স থাকবে, তার শীত ভালো লাগবে না, গরম ভালো লাগবে। হাইপারথাইরয়েডিজমে কি? একটা শুকনা কটকটে একটা মহিলা থাকবে, তার ডিসমেনোরিয়া হিস্ট্রি থাকবে, তার আপনার লুজ মোশনের হিস্ট্রি থাকবে, সে অনেক খায় তারপরে মোটা হয় না, তার স্বাস্থ্য শুকাইতে আছে। এই ধরনের ফিচার থাকলে তাকে বলি আমরা থাইরয়েডোক্সিকোসিস। এই ফিচারগুলো একবার রিডিং দিবেন, রিডিং দিয়ে আপনি একটা গল্প তৈরি করবেন হাইপো এবং হাইপারথাইরয়েডিজমের। ঠিক আছে, আমরা যাই পরের কথা। এটা একটা স্টার দিতে পারেন, একটা স্টারের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখন যাব
কজেস অফ থাইরয়েড টক্সিসিস আমরা বলেছি মোস্ট কমন কজ হচ্ছে গ্রেভ ডিজিজ, সেকেন্ড কমন কজ মাল্টিনোডুলার গয়টার, থার্ড কমন কজ অটোনোমাসলি ফাংশনিং সলিটারি থাইরয়েড নোডিউল, ফোর্থ হচ্ছে আয়োডাইড ইনডিউস, বেশি বেশি আয়োডিন খেলে হইতে পারে, আর 5 নম্বর হচ্ছে থাইরয়েডাইটিস। এই 5 নম্বর থাইরয়েডাইটিস হাইপার এবং হাইপোথাইরয়েডিজম দুটোতেই কমন। ঠিক আছে, এখন আসলে আমরা যাই কজেস অফ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের কজের মধ্যে 1 নম্বর হচ্ছে অটোইমিউন, অটোইমিউনের মধ্যে 1 নম্বর হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, মোস্ট কমন কজ। আয়াটোজেনিক কজটা হচ্ছে ট্রিপল স্টার, আর হাইপোথাইরয়েডিজমের কজ হচ্ছে ইনফিনিটি স্টার। আয়াটোজেনিক কজ হচ্ছে ট্রিপল স্টার, একটা রোগীর যদি রেডিয়েশন দিয়ে আপনি থাইরয়েড গ্ল্যান্ড পুড়ায় ফেলেন তাহলে কি হাইপোথাইরয়েডিজম হবে, একটা রোগীর যদি থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলেন হাইপোথাইরয়েডিজম হবে। ড্রাগের মধ্যে যদি আপনি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেন, প্রথমে রোগীটার হাইপারথাইরয়েডিজম ছিল, সেখানে আপনি ড্রাগ দিচ্ছেন, হাইপার থেকে ইউ হয়েছে, ইউ থেকে হাইপো হয়ে যাবে যদি আপনি তার ড্রাগকে টাইট্রেশন না করেন। এমিওডারন এবং লিথিয়াম দিলেও সেই রোগীর হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, কারণ এমিওডারন লিথিয়াম দুইটা আমাদের বডিতে থাইরয়েড গ্ল্যান্ড ডিসফাংশনের জন্য দায়ী। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিসের কজের মধ্যে দেখেন ওই আমরা এই সাবএকিউট থাইরয়েডাইটিস আর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস দুইটা নামই লেখা আছে। তো এই যে প্রথম 3টা কজ, এর মাঝখানে অনেকগুলো ভিতরে ছোট ছোট আছে, আর হাইপারথাইরয়েডিজমের কজগুলা উপরে দেখেন লেখা আছে কমন কজেস অফ থাইরয়েড টক্সিসিস আর গয়ট্রাস হাইপারথাইরয়েডিজম। এই 4টা ডিজিজের নাম খুব খুব ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার হাইপারথাইরয়েডিজমের মোস্ট কমন কজ, হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজগুলো ইনফিনিটি স্টার, 1 কোটি ইনফিনিটি স্টার পারতেই হবে, না পারলেই নয়। আমরা চলে যাই পরবর্তী কথা, যে ট্রিটমেন্ট অপশনস। অ্যান্টিথাইরয়েড ড্রাগ, সার্জারি, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন। অ্যান্টিথাইরয়েড ড্রাগের ইন্ডিকেশন কি বা অ্যাডভান্টেজ কি? কোনো সার্জারি লাগে না, কোনো কিছু লাগে না। হাইপারথাইরয়েডিজম থাকলে বা থাইরয়েড টক্সিসিস থাকলে প্রথমে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে, অপারেশন প্রথমেই করা যাবে না। অপারেশন অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে রোগীটাকে আগে ইউথাইরয়েড স্টেটে আনতে হবে, আনার পর সার্জারি করবেন অথবা রেডিয়েশন দিবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এরপরে আসেন থাইরয়েড ইমার্জেন্সি, তার নাম হচ্ছে থাইরয়েডক্সিক ক্রাইসিস। হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন বাড়তে বাড়তে যদি এমন একটা লেভেলে পৌঁছে যায়, যে লেভেলে পৌঁছলে আমাদের বডির সমস্ত টিস্যু হাইপারথাইরয়েডিজমের এই হরমোনের দ্বারা এফেক্ট হয়ে যায়, বিশেষ করে হার্ট এত বেশি বিট করা শুরু করবে, এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে যায়, লিভার অ্যাবনর্মাল ফাংশন তৈরি হবে, রেস্টলেস হয়ে যাবে, রোগীটা ইরিটেবল হয়ে যাবে। এই কন্ডিশনকে বলা হয় থাইরয়েডক্সিক ক্রাইসিস। আর হাইপোথাইরয়েডিজমের একটা ক্রাইসিসের নাম হচ্ছে মিক্সিডেমা কমা। তাহলে থাইরয়েডক্সিক ক্রাইসিস হলে রোগীটাকে আইসিইউতে নিতে হবে এবং প্রথমে রোগীটাকে আইভি ফ্লুইড শুরু করতে হবে। আইভি ফ্লুইড শুরু করতে হবে, রোগীটাকে আমরা আইভি প্রোপানোল দিতে হবে, আইভি প্রোপানোল দিতে হবে রোগীটাকে। তো যদি রোগীটার থাইরয়েডক্সিক ক্রাইসিস হয়, রোগীটার আইভি প্রোপানোল দিতে হবে রোগীটাকে, আইভি ফ্লুইড দিতে হবে। যদি ট্রিগারিং ফ্যাক্টর ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে কার্বিমাজল শুরু করতে হবে, স্টেরয়েড দিতে হবে এবং সোডিয়াম ইপোডাইট অথবা লুগোলসাইন দিতে হবে। এর মডালিটি হচ্ছে 10%, কিন্তু বেশি মডালিটি হচ্ছে মিক্সিডেমা কমাতে 50%। এই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে কি রিওয়ার্মিং, আইভি থাইরয়েড হরমোন দিতে হবে, থাইরয়েড হরমোন আইভি দিতে হবে। এই পেশেন্টের আপনার ওরাল থাইরক্সিন দিতে হবে, তারপর আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক এগুলো দিবেনি, স্টেরয়েড সহ দিবেন, মডালিটি 50%। তাহলে থাইরয়েড ইমার্জেন্সি কি কি? থাইরয়েডক্সিক ক্রাইসিস, আর একটা হচ্ছে মিক্সিডেমা কমা। আসেন আমরা গত 39তম বিসিএস যে প্রশ্ন আছে তাকে একটু দেখে নেই। নিচে দেখেন, হুইচ ডিজিজ ইজ মিমিকিং অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে কোন ডিজিজটা মিল আছে? দেখেন, হাইপোগ্লাইসেমিয়া আছে, টেম্পোরাল লোব এপিলেপসি আছে, অ্যালকোহল উইথড্রয়াল আছে, হাইপোথাইরয়েডিজম আছে। ওই যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে অর্গানিক কজগুলো আছে সেখানে এই হাইপোথাইরয়েডিজম লেখা আছে, হাইপারথাইরয়েডিজমও লেখা আছে। এখানে হাইপো আর হাইপার দুটাই থাকলে কি দিতাম? হাইপো এবং হাইপার দুটাই থাকলে হাইপারথাইরয়েডিজম দিতাম। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের চেয়ে লেস লাইকলি, মনে থাকবে। এখন আসেন আমরা যাই পরবর্তী তথ্য, গয়টারের মধ্যে আমরা জানবো ডিফিউজ গয়টার, মাল্টিনোডুলার গয়টার, আর একটা হচ্ছে সলিটারি নোডিউল। কজ জানার ভিতরে আর কিছু জানার প্রয়োজন নেই, 3টা ক্লাসিফিকেশন জানলেই চলবে। এরপরে আসেন আয়োডিন ডেফিসিয়েন্সি স্টেট আর কুচিং সিনড্রোম। কুচিং সিনড্রোমকে কি জিনিস? কুচিং সিনড্রোম হচ্ছে কর্টিসল বেশি হলে তার কারণে হয়, তার নাম কুচিং সিনড্রোম, আর কিছু লাগবে না। কর্টিসল বেশি হলে তার নাম হচ্ছে কুচিং সিনড্রোম। কর্টিসল লেভেলটা বডিতে বেড়ে গেলে তার নাম হচ্ছে কুচিং সিনড্রোম। কুচিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার, আপনার কুচিং সিনড্রোমের ক্লাসিফিকেশন বিসিএস পারপাসে প্রয়োজন নেই, বুঝতে পারছেন? বিসিএস পারপাসে এটার প্রয়োজন নেই। ঠিক আছে, কুচিং সিনড্রোমের কজটা পড়া দরকার আছে। কুচিং সিনড্রোমের কজটা পড়া মানে ক্লাসিফিকেশন পড়া। কুচিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার আমরা দিয়েছি, কিন্তু খুব বেশি জরুরি নয় কুচিং সিনড্রোম। আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে চলে আসছি।
তো কুশিং সিনড্রোমের কর্টিসল যদি বেড়ে যায় তার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমের কজ এসিটিএস ডিপেন্ডেন্ট, নন এসিটিএস ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে হাইপার কর্টিসলিজম ডিউ টু আদার কজ। এসিটিএস ডিপেন্ডেন্ট কি? পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি এসিটিএস লেভেলটা বেড়ে যায়, তারপরে একটোপিক এসিটিএস সিক্রেশন হয় অন্য কোথাও থেকে, তার নাম হচ্ছে এসিটিএস ডিপেন্ডেন্ট। একটোপিক এসিটিএস কোথেকে সিক্রেশন হবে? ব্রঙ্কিয়াল কার্সিনোমা, স্মল সেল লাং ক্যান্সার, তারপরে আদার্স নিউরোএন্ডোক্রাইন টিউমার। আচ্ছা, নন এসিটিএস ডিপেন্ডেন্ট অ্যাডেনাল গ্ল্যান্ড নিজেই বড় হয়ে গেল, অ্যাডেনোমা হইলো, অ্যাডেনাল গ্ল্যান্ডে কার্সিনোমা হইলো। এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট ম্যাক্রোনোডুলার হাইপারপ্লাসিয়া, এসিটিএস ইন্ডিপেন্ডেন্ট কিন্তু নোডিউলটা বড়, হাইপারপ্লাসিয়া। এটা কি হয়? প্রাইমারি পিগমেন্টেড নোডুলার অ্যাডেনাল ডিজিজ, ম্যাকনি অ্যালবার্টস ডিজিজ বলে এটাকে। ঠিক আছে। হাইপার কর্টিসলিজম, কেউ যদি অ্যালকোহল বেশি বেশি খায়, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগে, আর কারো যদি প্রাইমারি ওবেসিটি থাকে, একে বলে হাইপার কর্টিসলিজম। তাহলে এসিটিএস ডিপেন্ডেন্ট, নন এসিটিএস ডিপেন্ডেন্ট যেখানে পিটুইটারি গ্ল্যান্ডে কোনো সমস্যা নাই অথবা এসিটিএস এর কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে কর্টিসল নিজেই বেশি, আর এটা হচ্ছে কর্টিসলকে বাইরে থেকে বডিতে দিচ্ছে। এটা হচ্ছে কুশিং সিনড্রোমের ক্লাসিফিকেশন বা ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে। এরপরে কুশিং সিনড্রোমের ছবিটা দেখেন, একটা অভিমানী মহিলা, মানে সে একদম অভিমান করে বসে আছে, হপ করে গাল দুটা ফুলিয়ে, মাথার মধ্যে তার সাইকোসিস আছে, হেয়ার থিনিং, চোখের মধ্যে ক্যাটারাক্ট আছে, দেখেন চোখটা সাদা, একনি প্ল্যাথোডিক ফেস, মুন ফেস, চাঁদের মতো মুখ। তারপরে পাকস্থলীর মধ্যে দেখেন একটু ছিদ্র, অ্যাবডোমেনটা দেখেন একটু চমৎকার অ্যাবডোমেন। এরপরে অ্যাবডোমিনাল স্ট্রায়াটা দেখেন, স্ট্রায়াটা ট্রান্সভার্স। ঠিক আছে। আর নর্মাল প্রেগনেন্সি স্ট্রায়াটা লম্বা লম্বা, মেনস্ট্রুয়াল ডিস্টারবেশন থাকবে। তার বোনসের মধ্যে দেখেন বোনসটা ক্ষয় হয়ে যাচ্ছে, হাতে নিয়েছে একটা দণ্ড আর কি। তো এই রকম ফিচার যদি থাকে সেই পেশেন্টের, তার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। ডায়াগনোসিস করবো কেমনে? ডায়াগনোসিস করবো 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল দেখতে পারি, 24 আওয়ার্স ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল, অথবা শর্ট ডোজ বা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট যেটাকে বলে, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, অথবা এসিটিএস লেভেল আমরা দেখতে পারি। তাহলে কজ জানাটা ইম্পর্টেন্ট। এসিটিএস ডিপেন্ডেন্ট হলে আমরা এসিটিএস দেখতে পারি। আগে কর্টিসল লেভেলটা দেখবো আমরা, সিরাম কর্টিসল লেভেল, এটা বেশি থাকলো, বেশি থাকার পর আমাকে জানতে হবে কজ জানার জন্য এসিটিএস ডিপেন্ডেন্ট নাকি নন এসিটিএস ডিপেন্ডেন্ট নাকি আদার্স। এটা ডায়াগনোসিস হবে কীভাবে? যদি আমরা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করলে আলাদা হয়ে যাবে। এত কিছু না পারলে আমরা এমআরআই অফ মাথা করবো পিটুইটারি গ্ল্যান্ড দেখার জন্য, এমআরআই অফ অ্যাবডোমেন করবো টু সি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে। এতেও যদি না পাই আমরা বায়োপসি করবো, ডায়াগনস্টিক বায়োপসি, আমরা বায়োপসি করে আমরা পাঠাই দিব, বায়োপসি করে দেখবো সেল কোনটার পরিমাণ বেশি। ঠিক আছে। এডিসন ডিজিজের পেশেন্টের আমার কি হবে? এডিসন ডিজিজ হচ্ছে আপনার সেই পেশেন্টের, আমরা এডিসন ডিজিজের কজ দেখি, প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, কজ অটোইমিউন হতে পারে, টিউবারকুলার হতে পারে, এইচআইভি, মেটাস্টেটিক কার্সিনোমা, বাইলেটারাল অ্যাডেনালেক্টমি। মানে যদি কোনো মেটাস্টেসিস হোক, টিবি হোক, কোনো কিছু অ্যাডেনাল গ্ল্যান্ডকে টাচ করে, সে তার ফাংশন কমিয়ে দিবে, ফাংশন কমিয়ে দিয়ে অ্যাডেনাল কর্টিকের যতগুলো হরমোন আছে সবগুলো হরমোন লেভেলটা কমিয়ে দিবে। কমিয়ে দিলে বডির মধ্যে অ্যাডেনাল গ্ল্যান্ডের অ্যালডোস্টেরন, কর্টিসল, এন্ড্রোজেন কমে যাবে এবং বডির মাঝে বডিতে হাইপোগ্লাইসিমিয়া, তারপরে আপনার সার্কুলেটরি কোলাপস, সেই পেশেন্টটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। তার নাম হচ্ছে এডিসন ডিজিজ। এডিসন ডিজিজের সাথে যদি সিভিয়ার এডিসন ডিজিজ হয় তার নাম হচ্ছে এডিসনস ক্রাইসিস। ঠিক আছে। এডিসনস ক্রাইসিস হলে প্রথমে আমরা পেশেন্টকে ফ্লুইড দিব, তারপরে স্টেরয়েড দিব, ফ্লুইড এবং স্টেরয়েড দিব, বাট নট গ্লুকোজ স্যালাইন দিব। গ্লুকোজ স্যালাইন আমরা কখনো দিব না। এডিসন ডিজিজের পেশেন্টের অ্যাড্রেনালিন কমে গেছে, কর্টিসল কমে গেছে, এন্ড্রোজেন কমে গেছে, এসিটিএস কি বসে থাকবে? এসিটিএস ভাববে আমি যেহেতু ওদেরকে ঠিকমতো স্টিমুলেশন দিচ্ছি না তাই এর পরিমাণটা কমে গেছে, সুতরাং আমি স্টিমুলেশন বেশি দিই, এসিটিএস লেভেলটা বেড়ে যাবে। এসিটিএস বাড়তে বাড়তে এমন একটা অবস্থানে পৌঁছবে, সেই অবস্থানে পৌঁছলে এসিটিএস মেলানোসাইটকে স্টিমুলেশন দিবে। মেলানোসাইটকে স্টিমুলেশন দিলে মেলানোসাইট আমাদের বডিকে কালো করে দিবে, এটাকে বলে হাইপার পিগমেন্টেশন। কর্টিসল লেস অ্যালডোস্টেরন লেস এন্ড্রোজেন, একে কি বলে? এডিসনস ডিজিজ। এটা হওয়ার কারণে বডিতে এসিটিএস লেভেলটা বেড়ে যাবে।
ACTH কি করবে? স্টিমুলেটস মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট কি করবে? স্টিমুলেটস মেলানিন বডিতে হাইপার পিগমেন্টেশন হবে। এই এডিসন ডিজিজের সাথে এই হাইপার পিগমেন্টেশন মিললে তাকে বলে নেলসন সিনড্রোম। তার নাম হচ্ছে নেলসন সিনড্রোম। তাহলে নেলসন সিনড্রোম কি জিনিস আমাদের মনে থাকবে নিশ্চয়ই। নেলসন সিনড্রোম এটা ভোলা যাবে না। নেলসন সিনড্রোম, ঠিক আছে? নেলসন সিনড্রোম ভোলা যাবে না, ঠিক আছে? এইটা আমরা দেখেছি মেটাবলিক অ্যাকশন অফ ইনসুলিন। কোনটা? মেটাবলিক ইনসুলিনের মেটাবলিক অ্যাকশন। লিপোপ্রোটিন লাইপেজ ইন মাসেল, দেখেন এটা হচ্ছে ইনসুলিনের মেটাবলিক অ্যাকশন। আমরা জানি ইনসুলিন লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভ করে, আর হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে। এটা আমরা প্রশ্নগুলো দিয়েছি, আপনাদের শীটের মধ্যে আছে, শীটের পিছনে আপনারা পেয়ে যাবেন প্রশ্নগুলো। এটা আমরা আলাদা করে প্রয়োজন নাই, আমরা দিয়েছি, অনেক প্রশ্ন দিয়েছি আমরা, আপনারা সলভ করবেন, সলভ সহ দিয়েছি আপনাদের। এই একটা প্রশ্ন দেখি আমরা, ফিচার্স অফ এডিসন ডিজিজ আর অ্যাকসেপ্ট। এডিসন ডিজিজে কী হবে? হাইপোনেট্রিমিয়া হবে, হাইপার ক্যালিমিয়া হবে। কারণ হাইপোনেট্রিমিয়া কেন হবে? সেই পেশেন্টের ইয়ে নাই, অ্যালডোস্টেরন নাই। হাইপার ক্যালিমিয়া কেন হবে? কারণ অ্যালডোস্টেরন নাই। অ্যালডোস্টেরন তো পটাশিয়ামকে বডি থেকে বের করে দেয়। হাইপোগ্লাইসেমিয়া হবে কারণ অ্যালডোস্টেরন কর্টিসল কিচ্ছু নাই। মেটাবলিক অ্যালকালোসিস এই পেশেন্টের ফিচার্স অফ এডিসন ডিজিজ অ্যাকসেপ্ট। পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হবে, হাইপারক্যালিমিয়া হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? ফিচার্স অফ এডিসন ডিজিজ অ্যাকসেপ্ট, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস হবে বাট নট মেটাবলিক অ্যালকালোসিস। আমরা যাই আর্লিয়েস্ট ফাইন্ডিং ইন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এটা জাস্ট দেওয়া হয়েছে আমাদের প্রশ্নটা তৈরি করার জন্য, অনেক কথা। এখানে দেখেন 126 মিলিগ্রাম পার ডেসিলিটার, 126 মিলিগ্রাম পার ডেসিলিটার মানে 6.1। আচ্ছা, এই প্রশ্ন আমরা দেখি TSS লো, T4 হাই, T3 লো। ভালো করে দেখেন, TSS কম, T4 হাই, T3 লো। T4 থেকে T3 তে কনভার্ট হচ্ছে না, একে বলা হচ্ছে কি নন থাইরয়েড ইলনেস কিন্তু বা সিক ইউথাইরয়েডিজম। TSS লো হইতে পারে, TSS সামান্য বেশি হইতে পারে। তো এই TSS লোটা কেন হয়েছে? ওই T4 হাইয়ের কারণে TSS লো হয়েছে, ঠিক আছে? এর আরেকটা নাম হচ্ছে সিক ইউথাইরয়েডিজম, আমরা বলেছিলাম আপনাকে। আরেকটা নাম হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। এরপরে আসেন ইনফিউশন অফ চয়েস অফ হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট। আমরা জানি এই হাইপারঅসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট আমরা কি দিই? নর্মাল স্যালাইন দিই, নর্মাল স্যালাইন। হুইচ মিনারেলস হ্যাজ রোল ইন গ্রেপস অপথ্যালমোপ্যাথি? গ্রেপস অপথ্যালমোপ্যাথিতে রোল আছে কার? সেলেনিয়ামের। কারণ কি? সেলেনিয়াম T4 থেকে T3 তে কনভার্ট করায়, ঠিক আছে? মনে রাখবেন, সেলেনিয়াম কনভার্টস T4 ইন্টু T3 এট টিস্যু লেভেল। আচ্ছা, অনেক কথা আছে, আপনারা দেখে নিয়েন প্রশ্নগুলো। প্রশ্নটা কি দেখি? আচ্ছা, অনেক লম্বা প্রশ্ন, বাসায় দেখে নিলেই হবে। আমরা যাব ছোট্ট একটা টপিক, আমাদের আলোচনার অংশ বাকি আছে, তার নাম জেরিয়াট্রিক্স। এন্টি ডায়াবেটিক ড্রাগ কজেস ওয়েট গেইন। আপনারা নিশ্চয়ই পারবেন, কারা কারা সালফারোলিউরিয়া ওয়েট গেইন করা এখানে, এগুলো দেখলেই পারবেন আপনি। ফিজিওলজিক্যাল চেঞ্জেস অফ এইজিং, এইজিং এর ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো কি কি আছে দেখেন। চেঞ্জেস উইথ এইজিং, ক্লিনিক্যাল কনসিকুয়েন্স দেওয়া আছে। এই ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং এইজিং এর মধ্যে আপনি জানবেন রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার দুটো চেঞ্জ আপনি জানবেন, আর এন্ডোক্রাইন। রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার এবং এন্ডোক্রাইন, তিনটা জিনিস আপনার জানলেই চলবে। দেখেন লাং ইলাস্টিসিটি কমে এবং অ্যালভিওলার সাপোর্ট আস্তে আস্তে কমতে থাকে। লাংয়ের ইলাস্টিসিটি কমে এবং অ্যালভিওলার সাপোর্ট আস্তে আস্তে কমতে থাকে। লাংয়ের ইলাস্টিসিটি যদি কমে যায়, লাং পর্যাপ্ত পরিমাণ ফুলবে না, ফলে লাংয়ের কমপ্লায়েন্স কমে যাবে, আস্তে আস্তে লাংয়ের কমপ্লায়েন্স কমে যাবে। ইনক্রিজ চেস্ট ওয়াল রিজিডিটি, চেস্ট ওয়াল রিজিডিটি বেড়ে যায়, রিজিড হয়ে যায় চেস্ট ওয়ালটা। ইনক্রিজ ভিকিউ মিসম্যাচ, ভিকিউ মিসম্যাচ পরীক্ষা সরাসরি ভাবে আসে পরীক্ষা সরাসরি। রিডিউস কাফ এন্ড সিলিয়ারি ফাংশন, কাফও কমে যায়, সিলিয়ারি অ্যাকশনও কমে যায়, ফলে ইনফেকশনের হারটা বেশি হয়। কাফ কিন্তু একটা আপনার প্রোটেক্টিভ ফেনোমেনা অফ আওয়ার বডি। তারপরে কার্ডিওভাস্কুলার কি হয়? হার্ট রেট কমে যায়, রিডিউসড ম্যাক্সিমাম হার্ট রেট, ডাইলেটেশন অফ দ্য এওয়ার্টা, এওর্টিক ডাইলেটেশন হয়। এওর্টিক ডাইলেটেশন হইলে পেশেন্টের এয়ার ডেভেলপ করে, এওর্টিক রিগার্জিটেশন ডেভেলপ করে, বাইকাসপিড এওর্টিক ভালভ ডেভেলপ করে। রিডিউসড ইলাস্টিসিটি অফ কন্ডাক্টিভ সিস্টেম, কন্ডুইট, ক্যাপাসিটেন্স ভেসেল, এদের ইলাস্টিসিটি কমে যায়, ফলে এগুলো শক্ত হয়ে যায়। এর মাঝখান দিয়ে ব্লাড যাওয়ার সময় আর্টারিওস্ক্লেরোসিস বলে এটাকে, এই টার্মটাকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। রিডিউসড নাম্বার অফ পেসিং মায়োসাইটস ইন সাইনোয়াট্রিয়াল নোড, হার্ট কন্ট্রাক্টিলিটি কমে যায় আর কি, হার্টের কন্ট্রাক্টিলিটি কমে যায়।
রেনাল সিস্টেমের মধ্যে নেফ্রন লস করে আপনারা জানেন প্রতি 10 বছর পর আফটার 40 প্রতি 10 বছরে নেফ্রনের ফাংশন 10% কমে যায়। 10% নেফ্রন আমাদের বডিতে কমে যায়। এরপরে দেখেন এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে প্যানক্রিয়াটিক বিটা সেলের ফাংশন কমে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে আস্তে আস্তে। এই তিনটা ডিসঅর্ডার, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই তিনটা সিস্টেম আপনি জানবেন। ইলাস্টিসিটি কমে যায় রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম দুইটার জন্যই। বডিতে আস্তে আস্তে স্ক্লেরোস হতে থাকে, বডিটা আস্তে আস্তে শক্ত হতে থাকে, বা বডির ইলাস্টিক যে অংশগুলো আছে সেই অংশগুলো ইলাস্টিসিটি কমতে থাকে। কমতে কমতে আমাদের বডিতে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। একই রকম প্যানক্রিয়াসের মধ্যেও বিটা সেল ডিস্ট্রয় হয় এবং বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে থাকে। আস্তে আস্তে সে ডায়াবেটিক হওয়ার চান্স বেড়ে যায়। এরপরে দেখেন রিস্ক ফ্যাক্টর অফ ফল। কী কী কন্ডিশন? রোগীর শরীরটা দুর্বল, সে কী হবে? পড়ে যাবে ঠাস করে। তারপরে সেই রোগীর এর আগেও যদি ফলের হিস্ট্রি থাকে, গেট ডিস্টারবেন্স যদি থাকে বা ব্যালেন্স অ্যাবনর্মালিটিস থাকে, তারপরে ওয়াকিং এইড যদি ব্যবহার করে, হঠাৎ করে কেউ চুরি করে নিয়ে গেলো ওয়াকিং এইডটা, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট থাকলে ঠাস করে পড়ে যাবে, আর্থ্রাইটিস থাকলে সে ঠাস করে পড়ে যাবে, ইম্পেয়ার্ড অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, ঠিকমতো সারাদিনের কাজ কেউ করে না, সঙ্গী সাথী নাই, তার বউ মারা গেছে অথবা বউর জন্য হাজবেন্ড মারা গেছে, ঠাস করে পড়ে যাবে, ডিপ্রেশন, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে, 60-80 বছরের বেশি মানুষ এমনি পড়ে টরে যায়, সাইকোট্রপিক মেডিকেশন যদি কেউ খেয়ে থাকে, তার হিস্ট্রি অফ রিপিটেড ফল থাকে। এই যে এই পাশে দেখেন 5টা, এই পাশে 6টা, এই মোট 11টা কজ। আরও অনেক কজ আছে, এই মোট 11টা হচ্ছে মূল কজ। এই পেশেন্টগুলো বেশি বেশি ঠাস করে পড়ে যায়। তো আমাদের এই যে ইন্টারভেনশন টু রিডিউস দ্য রিস্ক অফ ফলস অ্যান্ড ফ্র্যাকচার, কী কী ইন্টারভেনশন করা যেতে পারে? জাস্ট এমনি একবার জাস্ট রিডিং দিবেন হেডলাইনগুলো, এক্সারসাইজ, ক্যালসিয়াম, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন, হোম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, মেডিকেশন রিভিউ, সে বেশি বেশি ওষুধ খায় কিনা বা সাইকিয়াট্রিক মেডিকেশন খায় কিনা, ক্যাটারেক্ট থাকলে ক্যাটারেক্ট সার্জারিটা করে ফেলবেন। তারপরে এন্টি স্লিপ শো দিবেন যাতে মানে স্লিপ না করে। কার্ডিয়াক পেসমেকার ইউজ করতে হবে ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি থাকলে। ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি কিন্তু একটা মারাত্মক ডিসঅর্ডার, হঠাৎ করে তার কমায় দেয়, ব্রেডিকার্ডিয়া করে, হাইপোটেনশন করে, ঠাস করে সে পড়ে যায় মাথা ঘুরিয়ে। ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি এটা অটোজোমাল ডোমিনেন্ট একটা ডিসঅর্ডার। অ্যাবনর্মাল গেটস অ্যান্ড প্রবেবল কজেস, এটা নিউরোলজিতে আপনারা দেখবেন, আপনাকে পড়াবে। এন্টালজিক গেট আর্থ্রোপ্যাথি থাকলে সে ঠিকমতো হাঁটতে পারবে না, ওয়াডলিং গেট মায়োপ্যাথি থাকলে হয়, স্ট্যাম্পিং গেট সেন্সরি নিউরোপ্যাথি থাকলে হয়, ফুড ড্রপ পেরিফেরাল নিউরোপ্যাথি মূলত কমন পেরিনিয়াল নার্ভ ইনভলভ বলে হয়, অ্যাটাক্সিক গেট সেরেবেলার ডিসঅর্ডারে হয়, শাফলিং বা ফেস্টিনিয়ান গেট পার্কিনসনিজমে হয়, মার্চে পেটিসপাস সেরেব্রোভাস্কুলার ডিজিজে হয়, স্মল ভেসেল, হেমিপ্লেজিক গেট সেরেব্রাল হেমিস্ফেরিক লেশনে হয়, অ্যাপ্রাক্সিক গেট বাইলেটারাল হেমিস্ফেরিক লেশন হলে হয়। তো কমন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ইন ওল্ডার এজ, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের মধ্যে আপনি এসি ইনহিবিটরটা পড়বেন, এসিই ইনহিবিটর পেশেন্টরা খায়। বিটা ব্লকার থেকে আপনারা পড়বেন, আর পড়বেন অ্যানাসাইড ডায়াবেটিক্স। এই অ্যানাসাইড ডায়াবেটিক্স, বিটা ব্লকার আর এসি ইনহিবিটর, এই 5টা পড়লে 4টা পড়লে চলবে, ঠিক আছে? আর ভুলেও একটা ওল্ডার পেশেন্টকে বেনজোডায়াজিপাইন দিবেন না, ভুলেও ওল্ডার পেশেন্টকে বেনজোডায়াজিপাইন দিবেন না। বেনজোডায়াজিপাইন দিলে সেই রোগীটা ডেলিরিয়াম ডেভেলপ করবে, রিকারেন্ট ফল হবে, এমনকি তার ঘুম নাও ভাঙতে পারে। ডেলিরিয়াম আর ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য কি? ডেলিরিয়াম এবং ডিমেনশিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে ডিমেনশিয়াটা হচ্ছে পার্মানেন্ট আর ডেলিরিয়াম হচ্ছে ট্রানজিয়েন্ট লস অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। যদি ডেলিরিয়াম হয় তো সেটা আবার ফিরে আসে, আর ডিমেনশিয়া ফিরে আসে না, মানে সে ভুলে যায়। তারপরে কিছু ইউরিনারি ইনকন্টিনেন্সের কজ দেওয়া আছে। ইউরিনারি ইনকন্টিনেন্স, এই ওল্ডারলি পেশেন্টের ইউরিনারি ইনকন্টিনেন্স বেশি হয়, মোটামুটি একটা সিঙ্গেল স্টার দেন। আর আর্জ, স্ট্রেস আর ওভারফ্লো ইনকন্টিনেন্স, 3টা জিনিস একবার করে রিডিং দিবেন। ব্লাডার রিট্রেনিং হয়, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগসের কারণে আর্জ ডেভেলপ করে। স্ট্রেস, পেলভিক ফ্লোর মাসল ট্রেনিং দিতে হবে এই পেশেন্টকে, সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে, সার্জিক্যাল ইন্টারভেনশন যদি আনসাকসেসফুল হয় পেলভিক ফ্লোর মাসল। আর ওভারফ্লো ইনকন্টিনেন্স, রেসিডুয়াল ভলিউম মোর দেন 100 ml থাকলে এটা ওভারফ্লো ইনকন্টিনেন্স হয় পেশেন্টের। সার্জিক্যাল রিলিফ অফ অবস্ট্রাকশন করা যেতে পারে যদি অবস্ট্রাকশন থাকে, আর নয়তো আমরা এই পেশেন্টগুলোকে অবজার্ভ এন্ড মনিটর করব। এরপরে আমরা একটা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ওয়ান ইজ নট কনসিকুয়েন্স অফ নর্মাল এজিং। নর্মাল এজিং এর কনসিকুয়েন্স কোনটা নয়? দেখেন, রিডিউস রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কমবে না, বরঞ্চ আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ ইলাস্টিসিটি কমে যায়, লাংসের ভিতরে অ্যালভিউলাসগুলো ছিঁড়ে গিয়ে আপনার রেসিডুয়াল ভলিউম বেড়ে যেতে পারে। আর অনেক প্রশ্ন আছে, কম্প্যাটিবল সিএনএস চেঞ্জ উইথ এজিং। সিএনএস চেঞ্জের মধ্যে দেখেন হাই টোন হিয়ারিং লস,
তার আস্তে আস্তে কম শুনে মানুষজন। কার্ডিওভাস্কুলার চেঞ্জ উইথ এজিং আমরা আপনাকে দিয়েছি শেখার জন্য। দেখেন পেসিং মায়োসাইটগুলো আস্তে আস্তে কমতে থাকবে, হার্ট এফ ডেভেলপ করতে পারে হার্টের মধ্যে। Which one is the risk factor of falls in older age? Risk factor of fall in older age is over 65 years, আসলে হবে more than 80 years। আর অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা বাসায় বসে বসে সলভ করবেন এই প্রশ্নগুলো। তাহলে আপনারা যদি আমাদের এখানে এই দেখেন, আমাদের এই স্লাইডের মধ্যে আমরা যে 3টি অংশ দেখিয়েছি আলোচনার মধ্যে, 3টি অংশের মধ্যে দেখেন মেডিসিন লেকচার 3 মানে 3টা অংশ, নিউট্রিশনাল ডিসঅর্ডার সম্পর্কে আমরা কথা বলেছি। এখান থেকে আপনি পড়বেন ভিটামিন ডেফিসিয়েন্সি তে কি সমস্যাগুলো হয় সেগুলো আপনারা জানতেই হবে। আর কিছু কথা আমরা দেখে দিচ্ছি, ক্রোমিয়ামভাবে আপনার ডায়াবেটিস হয়, সেলেনিয়ামভাবে হাইপোথাইরয়েডিজম হয়, কপারেরভাবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়, মনে রাখবেন। আমরা পড়েছি এন্ডোক্রাইনোলজি থেকে, এন্ডোক্রাইনোলজির মেইন অংশ যেটা আছে ডায়াবেটিস মেলিটাস, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি এডিসন ডিজিজ এবং কুশিং সিনড্রোম নিয়ে। আর বেশি কিছু প্রয়োজন নেই আপনার, এর বেশি আমরা এন্ডোক্রাইন ফিজিওলজিতে যা বলেছি তাই। আর জেনেটিক মেডিসিন সম্পর্কে হিস্ট্রি অফ ফল এবং ওই বয়সের সাথে সাথে কি চেঞ্জিং এর যে চার্টটা আছে সেখান থেকে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে আপনি জানবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আমাকে ইনবক্সে নক করবেন, আমাদের জেনেসিস বিসিএস কেয়ারে আমাকে মেনশন করবেন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করব। বিসিএস পরীক্ষা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা জব বিসিএস। এই বিসিএস এই প্রেস্টিজিয়াস জবে আপনাকে স্বাগতম। বাংলাদেশ সিভিল সার্ভিসের বাংলাদেশের আপামর জনসাধারণকে সেবা দেওয়ার এই মানসিকতা বেছে নেয় আপনাকে সুস্বাগতম। আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন। আপনি আগামী দিনের একজন নামী সেবক হতে চলেছেন। আপনি আগামী দিনের দেশকে বদলে দেওয়ার একজন মহান কারিগর হতে চলেছেন। আপনার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা দিয়ে আমি মেডিসিন 3rd লেকচার এন্ডোক্রাইনোলজি, নিউট্রিশনাল ডিসঅর্ডার এবং জেনেটিক মেডিসিন এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আরো অনেক সুন্দর সময়ে দেখা হবে আরো চমৎকার তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।